18 বছর বয়সটা প্রেমে পড়ার বয়স। আর তুই কি করলি এরু? এই বয়সে কাঁচা মরিচ। মা বাবা ধরে বিয়ে দিল, আর তুইও ধীরে ধীরে করে বিয়ে করে ফেললে। একটু প্রেম টেম করতে, লাইফ এনজয় করতে। প্রেম করলে ক্ষতিটা কি হতো? এখনই তো বয়স, তাই না? আমি চুপচাপ বসে আছি। অব্র ভাইয়া বিরক্ত কণ্ঠে বললেন, কি কথা বলছিস না কেন? ও, তুই তো আবার কথা কম বলিস। যাই হোক, তোর বান্ধবী সারার নাম্বারটা দিস, কথা আছে। আমি অব্র ভাইয়ের কথা শুনে বোকার মতো তাকিয়ে রইলাম। আজ আমাদের বাসরাত, সবেমাত্র কাল 18তে পা দিলাম, আর আজ 21 বছর বয়সী অব্র ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিল ফ্যামিলির লোকেরা, যেন তারা আমার 18 বছর বয়সে অপেক্ষা করছিল। আমি বরাবরই বোকাশোকা, বিয়ে কি আজও বুঝি না। শুধু জানি বিয়ে হলে স্বামীর কথা শুনতে হয়, অবাধ্য হলে গুনাহ হয়। তাই আমিও ঠিক করেছি অব্র ভাইয়ের কথা শুনে শুনে চলবো। কি রে এরাম, শুনছিস? আমি চমকে উঠলাম। অব্র ভাইয়া আমার শাড়ির আঁচল টেনে ধরে বললেন, আচ্ছা, বিয়ের সময় শাড়ি পরতে হয় কেন? শাড়ি ছাড়া কি দুনিয়ার কোনো পোশাক নেই? তুই এমনি চিকনে যাবলে, শাড়িতে আরও চিকনে লাগছে। আর পরবি না শাড়ি। তাহলে কি পরবো? বিয়ের পর তো বিয়েদের শাড়ি পরতে হয়। অব্র ভাইয়া পাত্তা না দিয়ে বললেন, শোন, তোকে বিয়ে করেছে আমি, সো আমার কথা শুনবি। জি আচ্ছা। তারপর ধমক দেওয়া গলায় বললেন, বললাম না স্যারের নাম্বার দে। এত রাতে? হুম। কেন? কাল ব্রেকআপ করেছি তোর বান্ধবীর সাথে, কান্নাকাটি করে অবস্থা কাহিল। এখন দেখি কি অবস্থা। কিন্তু আমার কাছে তো নাম্বার নেই। নেই কেন? আমার তো ফোন নেই। অব্র ভাই রেগে তাকালেন আমার দিকে, বললেন, এবার বুঝেছে, ফোন ছাড়া তো আর প্রেম করতে পারবি না। চিঠির প্রেম তো আর এই যুগে নেই। স্যারা বলছিল তো তোর নাকি একটা বয়ফ্রেন্ড নেই, তুই নাকি জন্মগত সিঙ্গেল। আচ্ছা, তোর কি প্রেম করতে বা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে ইচ্ছা হয় না? না। অব্র ভাই ভ্রুকুসকে বললেন, কেন? আমার লজ্জা করে। অব্র ভাই নাটকী গলায় বললেন, অব্র আহমেদের বউ হয়েছিস, এখন লজ্জা বাদ দে। আর শোন, এখন থেকে তুই আমার সাথে সাথে চলবি। যেখানে যাব তুইও যাবে, তাহলে প্রেম করাটা শিখে যাবে, বুঝলি? আমি শুধু মাথা নাড়ালাম। বাধ্য বউয়ের বাধ্য আচরণ। উনি অব্র আহমেদ ফারবিন, আমার মামার একমাত্র ছেলে। পাড়ার বকাটে ছেলে হিসেবে যার নাম ডাক। এলাকায় এমন কোনো মেয়ে নেই যে অব্র ভাইয়ার বকাটেপনার শিকার হয়নি। মুখের উপর তর্ক করা যার স্বভাব। উচিত কথা মুখের উপর বলে দিয়ে অব্র ভাই যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিও মোকাবেলা করে ফেলেন। তবে কখনো কারো ক্ষতি করেননি, বরঞ্চ সাহায্য করেছেন। পড়াশোনায় ভালো, এবার ইঞ্জিনিয়ারিংয়ে 2য় বর্ষে পড়ছে। তবে যখন ইচ্ছে বাসা থেকে বের হয়ে যান। 1 মাস 2 মাসের জন্য হাওয়া হয়ে যান। তখন যে কোথায় থাকে সেটা সবার অজানা। বাপের টাকা উড়ানো আর পাড়ায় পাড়ায় একদল গুন্ডা পান্ডা নিয়ে ঘুরে বেড়ানোই ওনার একমাত্র কাজ। তবে দেখার মতো চেহারা, একবার তাকালে মেয়েরা কুপোকাত হয়ে যায়। ছেলের এই উড়নচণ্ডী ব্যাপারটা মামা মামুনি মেনে নিতে পারছিলেন না, তাই অল্প বয়সী বিয়ের পিড়িতে বসিয়ে দেন। তবে এনার এতে কোনো মাথা ব্যথা নেই। উনি আছেন নিজের মতোই, সারাক্ষণ গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে আমার মাথা খাচ্ছেন। রাত প্রায় 12টা। অব্রভাই শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করছেন। আমি বিছানায় এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছি। দুরু দুরু বুকে ভাবছি, অব্রভাই যদি আমাকে বিছানায় না থাকতে দেন তাহলে। ভাবনার মাঝেই হুট করে অব্র ভাইয়া জোরে চিৎকার করে বলে উঠলেন, এরু, এদিকে আয়। দেখ, জব্বর একটা মেয়েরে পটাই ফেলছি, শিগগিরই আয়। আমি লাফিয়ে উঠলাম। নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নেমে অব্র ভাইয়ের কাছে যেতেই উনি একটানে নিজের উপর ফেলে দিলেন। আমার চুলগুলোতে মুখ গুজে বললেন, এত আস্তে আস্তে চলাফেরা করিস কেন? এবার থেকে পাখির মতো চলাচল করবে, যেন ডাকার আগে তোকে আমার সামনে পাই। আমি সোজা হতে হতে বললাম, জি আচ্ছা। অব্র ভাই ভ্রুকুসকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর থুতনিতে হাত রেখে ঠোঁট বাঁকিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোর চুলের স্মেল অত কিউট কেন? কি ইউজ করিস চুলে? আমি বড় বড় চোখ করে তাকালাম ওনার দিকে। কপাল কুঁচকে আসলো আমার। অব্র ভাই তা দেখে বললেন, তোকে তো বেশ কিউট লাগছে। এইভাবে এখনো দেখলে সাবির তো তোর প্রেমই পড়ে যাবে। আমি অবাক হয়ে বললাম, সাব্বির আবার কে কে?" অব্র ভাইয়া বললেন, আমার জানার জিগার, আজ পর্যন্ত একটা মেয়েকেও পটাইতে পারেনি। আমি শিওর তোকে দেখলেও তোর পটায় ফেলবে, বিকজ
তুইও নিরামিষ। আর দুই নিরামিষ মিলে এবার আমিষ হয়ে যাবে। আমার মাথা ঘুরছে। কী সব বলছেন উনি? নিজের বউকে কেউ এসব বলে? প্রেম করার শিক্ষা দেয় কেউ? উনি কি পাগল নাকি অদ্ভুত বুঝতে পারছি না আমি। আজানের শব্দে ঘুম ভাঙল আমার। ঘুমট অন্ধকারে আবছা আলোয় আশেপাশে তাকাতেই চোখে পড়ল অব্র ভাইয়ার আদুরি মুখখানা। উল্টো করে ঘুমিয়ে আছে, এক পা টি টেবিলের উপর, অন্যটি কোলবালিশের উপর। অদ্ভুতভাবে ঘুমান লোকটা। আমি বিছানা থেকে নেমে বারান্দায় চলে গেলাম। বৃষ্টি হচ্ছে বাহিরে। আকাশ থেকে পড়া মুক্ত ঝর্ণার পানি ভোরবেলায় খুব সুন্দর দেখায়। আলো আধারের শহরে নিয়ন বাতিগুলো পথের কোনায় কোনায় রহস্যময় বার্তা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার ছোট্ট জীবনটাও এক অদ্ভুত রহস্যের আড়ালে ঢাকা। সবসময় ভদ্র চুপচাপ মেয়েটাও আজ কারো বাড়ির বউ, কারো স্ত্রী। কাল ছিলাম নিজের ঘরে, আর আজ অন্য বাড়ির, অন্য কারো ঘরে। মেয়েদের জীবনটা এরকম। মেয়েদের নিজস্ব বাড়ি নেই। জন্মের পর বাপের বাড়ি, আর বিয়ের পর স্বামীর বাড়ি। আমার মতো চুপচাপ বিরক্তিকর একটা মেয়ের মাঝে মামুনি এমন কি দেখলেন যে আমাকে তার ছেলের বউ করে নিয়ে আসলেন? আমার ভদ্রতা সরলতা দেখে নিশ্চয়ই। ভাবনার পোহর কাটিয়ে চলে গেলাম রুমে। ব্যাগ থেকে জামাকাপড় বের করে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুমটা খুব বড় আর পরিচ্ছন্ন। এত বড় ওয়াশরুম সিনেমাতে দেখেছি। শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছি। আমার গোসল করতে বেশ সময় লাগে। এমন সময় ওয়াশরুমের দরজায় ধাক্কানো শব্দ পেলাম। অব্র ভাই জোরে জোরে চিল্লিয়ে বলছেন, এই ভেতরে কে আছে? হ্যাঁ, অব্র ভাই বোধহয় ঘুমের ঘরে আছেন, সেজন্য আমি যে আছি এটা মাথায় নেই। আমি আস্তে আস্তে বললাম, আমি কে? ইরাম। ও তুই? এখন বের হ এক্ষুনি। আমি অসহায় গলায় বললাম, আমার শাওয়ার নেওয়া শেষ হয়নি, সময় লাগবে। অব্র ভাই রেগে বললেন, আমি কিচ্ছু জানি না, এক্ষুনি বের হতে হবে। 10 মিনিট সময় দিন। না, এক্ষুনি। আরে কি ঝামেলা, এখনও অর্ধেক শাওয়ারই নেওয়া হয়নি, আর উনি 10টা মিনিটও টাইম দিতে পারবেন না? আজব তো। অব্র ভাইয়া এমন জোরে দরজা ধাক্কা দিচ্ছেন যে এক্ষুনি দরজা ভেঙে যাবে। আমার কান্না পেয়ে গেল। কাঁদো কাঁদো গলায় বললাম, প্লিজ 2 মিনিট সময় দিন, আমি কাপড়টা চেঞ্জ করে বেরোচ্ছি। কথাটা বলতে দেরি, দরজা ভাঙতে দেরি হয়নি। আমার কথাটা শোনার আগে ভুলবশত দরজার ছিটকিনি অব্র ভাইয়ের ধাক্কায় খুলে গিয়েছে, আর উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভেজা কাপড়ে চুপচুপে হয়ে দাঁড়িয়ে আছি। চুল বেয়ে পানি গড়াচ্ছে। শাওয়ারটা তখনও চলছে। ইস, কী লজ্জা। আমি উল্টো হয়ে দাঁড়িয়ে পড়লাম। কান্না ভেজা কণ্ঠে বললাম, প্লিজ যান, আমি এক্ষুনি বেরোচ্ছি। অব্র ভাইয়া বিরক্তি কণ্ঠে বললেন, আমি বুঝিনি ডোর এইভাবে ভেঙে যাবে, সরি। বলে দরজাটা ভিজিয়ে চলে গেলেন। আমি আটকে রাখা নিঃশ্বাসটা ফেললাম। হৃৎপিণ্ড ক্রমাগত হাতুড়ি পেটাচ্ছে। লজ্জায় হাত পা কাঁপছে। তাড়াতাড়ি শাওয়ার শেষ করে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে। রুমে ঢুকেই দেখি উনি গভীর ঘুমে মগ্ন। বিছানায় এলোমেলো ভঙ্গিতে যেভাবে কোলবালিশ চেপে শুয়ে আছেন, দেখলে যে কেউ অন্য কিছু ভাববেন। পরনের পোলো শার্টের কলার ওনার থুতনির উপরে উঠে আছে। শর্ট ব্লু জিন্স পায়ের হাঁটু পর্যন্ত উঠে এসেছে। পায়ের লোমগুলো এদিক ওদিক দুলছে। ঠান্ডা বাতাসে পর্দাগুলো পতাকার মতো উঠছে। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম ওনার দিকে। ইতস্তত করে ডাকলাম, বললাম, আপনি তো ওয়াশরুমে যাবেন? অব্র ভাই ঘুমের ঘোরে বললেন, পড়ে যাব, ডিস্টার্ব করিস না, ঘুমাতে দে। আমি সরে আসলাম। এতক্ষণ দরজা ভেঙে ঢুকতে চাইছিল, আর এখন কিনা যাবে না? মাঝখান থেকে অর্ধেক শাওয়ার নিয়ে আমাকে বেরিয়ে আসতে হলো। ভালো লাগে না। এখনও অন্ধকার কাটেনি। আমি রুমের লাইট জ্বালিয়ে নামাজ পড়ে নিলাম। লাইটের আলো ওনার চোখে পড়তে লাফিয়ে উঠলেন। রাগী চেহারা নিয়ে আমাকে নামাজ পড়তে দেখে আর কিছু বলেননি। চুপ হয়ে গভীর ঘুমে তলিয়ে গেলেন। নামাজ শেষ করে আমি আলো নিভিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। নিচে নেমে দেখি মামুনি আর বুয়া ডাইনিংয়ে রুটি বেলছেন। আমাকে দেখতে পেয়ে মামুনি দ্রুত আমার কাছে এলেন, বললেন, এত ভোরে ওঠার কোনো দরকার ছিল তোর? আমি তো ভোরেই উঠি, অভ্যাস হয়ে গিয়েছে। নামাজ পড়েছিস? হুম। অভ্র পড়েছে? না, উনি তো ঘুমাচ্ছেন। মামুনি একটা হতাশ নিঃশ্বাস ফেললেন। আমাকে বললেন, কত চেষ্টা করি ভোরবেলা ওঠাতে, নামাজটা পড়াতে, কিন্তু এই ছেলে নামাজটা কাজা করবেই। ঘুম থেকে উঠবে 10টায়। আমি অবাক হয়ে বললাম, এত দেরিতে? মামুনি মৃদু হাসলো, বলল, এসেছিস বাসায়?
দেখবি এই ছেলের কাণ্ড কারখানা। তোর আব্বু হয়তো বিয়েটা মানতে পারেনি রে, কিন্তু কি করব বল, নিজের ছেলেকে উচ্ছন্নে যেতে দেখলে কোনো মা বাবাই কি ঠিক থাকতে পারে? তাই স্বার্থপরের মতো তোর মতো ভালো একটা মেয়ে অভ্রের সাথে সারা জীবনের জন্য জুড়ে দিলাম। ক্ষমা করে দিস মা। আমিও হাসলাম, বললাম ক্ষমা চাওয়ার কিছু নেই, এরকম করবেন না কখনো। আচ্ছা, মামা কোথায়? বাসার সবাই উঠেনি? নামাজ পড়ে মর্নিং ওয়াকে গিয়েছে তোর মামা, আর বাসার সবাই ঘুমাচ্ছে, এখনো ওঠার সময় হয়নি ওদের। ও, তুমি কি করছো? নাস্তা বানাচ্ছে। আমি বানিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি কি বউ এনেছি রান্না করতে? আমি বউ এনেছি আমার ছেলেকে মানুষ করতে, আমার মেয়ে বানাতে এনেছি। আর নাস্তা বানানো শেষ, তোর কিছুই করতে হবে না। আমি আর কিছু বলার আগে ফোন এলো মামনির। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে ফোন রিসিভ করে অনেকক্ষণ কথা বলল। আমি শুনতে পেলাম না। বুয়ার সাথে ব্রেডে জ্যাম লাগাতে ব্যস্ত আমি। কিছুক্ষণ পর মামনি আমার হাতে ফোন ধরিয়ে দিয়ে বললেন। আমি মিষ্টি হেসে লনে চলে এলাম। ওপাশ থেকে আব্বুর গলা শোনা গেল। আমি আসসালামু আলাইকুম বলতে আব্বু সালামের জবাব দিয়ে চুপ করে রইলেন। নিদারুণ নিস্তব্ধতা ভেঙে বলে উঠলেন। এমন একটা ছেলের সাথে আমি তোর বিয়ে দিতে চাইনি মা। নেহাত তোর আম্মু কথা দিয়ে ফেলেছিল, না হলে মরে গেলেও বখাটে ছেলের কাছে বিয়ে দিতাম না। আমার মন খারাপ হয়ে গেল। কেন জানি না, শুধু এইটা জানি, আব্বু অব্র ভাইয়াকে বিশেষ পছন্দ করেন না। আম্মুর জেদের কাছে হেরে গিয়ে আব্বু এই বিয়ে থেকে আমাকে বাঁচাতে পারেনি। বিয়ের সময় উপস্থিত ছিল না আব্বু। নিজের আদরের রাজকন্যাকে কেই বা চায় বকাটে অভদ্র ছেলের সাথে বিয়ে দিতে? আমি আব্বুকে বললাম, যা হওয়ার হয়ে গিয়েছে, তুমি ঠিক আছো তো? আব্বু তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছি। আর ওই অভদ্রটা তোর কিছু করেনি তো? আমি কিন্তু তাহলে আমার মেয়েকে ওখানে থাকতে দেব না, নিজের কাছে নিয়ে আসবো। এসব গুন্ডা ফান্ডা ছেলে নিজের বউকে কি আর ভালোবাসে? ভালোবাসে কি এটা কি ওরা জানে? স্ত্রীর গায়ে হাত তোলাটা ওদের স্বভাব। এমন কিছু হলে আমাকে জানাবি। আমি আব্বুর কথা শুনে চুপ রইলাম। এমন কিছু যে হয়নি বা আদৌ হওয়ার সম্ভাবনা নেই, সেটা আব্বু কখনই বিশ্বাস করে না। আব্বু মনে করে অব্র ভাইয়া ভালো ছেলে নয়, মারামারি করাটাই অব্র ভাইয়ার কাজ। এই বদ্ধমূল ধারণা থেকে আজ পর্যন্ত আব্বুকে বের করে আনতে পারেনি কেউ। এখনও বোঝানো বৃথা। তাই সেই চেষ্টা না করে আমি বললাম, আচ্ছা জানাবো, রাখি। ভালো থাকিস। সমস্যা হলে জানাবি, আমি নিয়ে আসবো ওখান থেকে। আচ্ছা বলেই ফোন রেখে দিলাম। লনের ঘাসগুলোতে দীর্ঘক্ষণ খালি পায়ে হাঁটলাম। বাগানের গাছগুলোতে পানি দিলাম। আজ অনেক ফুল ফুটেছে গাছে। বাতাসে একরাশ মুগ্ধতা ছোঁয়া। তখন পশ্চিম আকাশে আলোকিক লাল। বৃষ্টি ভেজা এক নতুন সকাল। প্রাচীর ঘেঁষে বসে থাকা দুটো চড়ুই পাখির নজরে আসলো আমার। মুহূর্তেই মনে হলো জোড়া চড়ুইয়ের সংসার। আচ্ছা, আমার আর অপ্রভায়ের সংসার কি এই নামে আখ্যায়িত করব? আমার সংসার নাকি জোড়া চড়ুইয়ের সংসার? সংসারের কি নাম হয় কখনো? হলে ভালোই হয়। এক একজনের সংসারকে এক এক নামে চেনা যাবে। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন সংসারের নাম। বেশ ভালো লাগলো ব্যাপারটা। রুমে এসে দেখি রুমটা পর্দা দিয়ে অন্ধকার করে ঢাকা। মাথার উপর ফ্যানের ভন ভন শব্দ কেমন ছন্দ ছড়াচ্ছিল। অপ্র ভাইয়া আগের মতোই ঘুমে মগ্ন। হঠাৎ করে বলে উঠলেন, এসেছিস তুই? কখন থেকে অপেক্ষা করছে? আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, কেন কেন অপেক্ষা করছিলেন আপনি? অপ্র ভাইয়া নড়ে চড়ে বললেন, আমার চুলগুলো টেনে দে, নইলে থাপড়েই দাঁত ফেলে দেবো। ওনার হুমকিতে আমি ভয় পেলাম না। অন্ধকারে ওনার মুখ দেখা যাচ্ছে না, চোখ বন্ধ নাকি খোলা সেটাও বুঝতে পারছি না। সুইচ বোর্ডের দিকে এগোতেই ওনার রাগী গলা শুনতে পেলাম। বললেন, থাপড় খাওয়ার শখ না থাকলে এক্ষুনি এদিকে আয়। তোর হাত নেই কি অনেক নরম? দেখি আজ এই নরম হাত দিয়ে চুল টেনে দিলে আরাম লাগে কিনা। এদিকে আয়, ওয়েট নাও। আমি ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে বসলাম বিছানার কোণে। না গেলে যদি সত্যি আমায় মারে তাহলে? আমি বসতে উনি ওনার মাথাটা আমার কোলের উপর রাখলেন। আমি অস্বস্তি বোধ করছিলাম। অপ্র ভাইয়া আমার হাত দুটো ধরে নিজের মাথায় রাখলেন। চোখ দুটো বন্ধ করে অস্পষ্ট গলায় বললেন, ধীরে ধীরে বিলি কেটে দিবি, ওকে? আমি চুপ। কি বলছে শুনছিস না? জি, দিচ্ছি। এরকম করছিস কেন তাহলে? কোথায় কি করেছি? তোতলাচ্ছিস কেন? না তো। বাদ দে, মাথায় হাত ভুলে দে।
আচ্ছা বলে ওনার চুলে বিলি কেটে দিতে লাগলাম। অনেকক্ষণ পর অব্র ভাইয়া বললেন, আমার সাথে বাইরে যাবে। কোথায় যাব? আজকে ফ্রেন্ডদের ট্রিট দিতে হবে। বিয়ে করেছি সেজন্য নাকি ট্রিট দিতে হবে। ও তুই রেডি থাকিস। জীবনে তো মনে হয় বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে বেরোস নে। আচ্ছা। আচ্ছা এবার যা, কফি নিয়ে আয়। এখন? হুম। মামুনি যে বলল 10টার দিকে খান। আচ্ছা আর ঘুম আসবে না, তুই কফি নিয়ে আয়। আমি আচ্ছা বলে চলে এলাম নিচে। মামুনিকে ওনার কথা বলতে মামুনি অবাক হয়ে গেল। যে ছেলে 10টার আগে ঘুম থেকে ওঠে না, সে আজ সকাল 7টায় ঘুম থেকে উঠে কফি চাচ্ছে, ভাবা যায়। এত পরিবর্তন হঠাৎ অদ্ভুত লাগে। আমি কফি বানিয়ে নিয়ে গেলাম, একটা আমার, অন্যটা ওনার জন্য। রুমে এসে দেখি উনি ফ্রেশ হয়ে বসে আছেন, হাতে পেপার। আমি অবাক হলাম, উনি আবার পেপারও পড়েন? এত ইমপ্রুভ কবে হলো? যাই হোক, আমি কফিটা ওনার সামনে রাখতে রেগে বললেন, আমার হাতে দিলে কি সমস্যা হতো? এবার থেকে হাতে দিবে, ঢুলে দেখিস কি করে, ফাসিল কোথাকার। আমি গোমরা মুখে কফির মগ এগিয়ে দিলাম ওনার দিকে। উনি ছট করে কফিটা নিয়ে 2 চুমুকে খেয়ে নিলেন। ধোয়া ওঠা গরম কফি কীভাবে খেলো আমি সেটাই বুঝতে পারছি না। তারপর আমার হাতে থাকা কফির মগটাও টেনে নিয়ে 1 নিমিষে খেয়ে নিল। আর আমি বোকার মতো তাকিয়ে রইলাম। খেয়ে দিয়ে মুখটা আমার অন্যায় মুছতে মুছতে বললেন, আমার শার্টগুলো আয়রন করে রাখবে আর জুতোগুলো পরিষ্কার করে দিবে। বিকেলের দিকে বেরোবো, রেডি থাকিস। আর সময় মতো সব করবে। লেজিদের আমি কিন্তু টলারেট করি না, সেটা তুই ভালো করেই জানিস। বলে গটগটিয়ে হেঁটে রুম থেকে চলে গেলেন। আমিও ওনার কথা মতো কাপড় চোপড় ইস্ত্রি করে, জুতা পরিষ্কার করে, ঘরদোর গুছিয়ে মামুনিকে রান্নার কাজে হেল্প করলাম। শত হলো স্বামীর আদেশ বলে কথা। অব্র ভাইয়ার নানু মানে দিদা ডাইনিংয়ে বসে আছেন। ভীষণ কিউট একটা মহিলা, মাথায় চুলগুলো ধবধবে সাদা। আমাকে মিষ্টি হেসে বললেন, বাসায় ভাল লাগছে তোর? হুম। তোকে এসব কাজ করতে কে বলেছে? আমি সরল মনে বললাম, অব্র ভাই। এসব রাগ, আমার কাছে এসে বস তো একটু। আমি দিদার পাশে বসতেই দিদা বললেন, তোকে একটা কথা বলি। হুম, সংকোচ করার কি দরকার? আমার নাতিটাকে একটু বুঝে শুনে নিস। একটু রাগী জেদি, কিন্তু খুব ভালো মনের একটা ছেলে। তুই একটু ওকে ঠিকঠাক করে নিস বোনটা। কিন্তু উনি যে আমার কথা শুনেন না। দিদা ভ্রুকুসকে তাকালেন, বললেন, তো তুই ওর কথা শুনিস কেন? মানে? মানে তোর স্বামী, সে তার বউয়ের কথা না শুনে কি অন্যের কথা শুনবে? আমি বোকার মতো বললাম, অব্র ভাইয়া তো ওনার গার্লফ্রেন্ডদের কথাই শোনে আর নিজের ইচ্ছাতে সব করে। দিদা আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমার কাছ থেকে এই কথাটা তিনি আশাই করেননি। তারপর বললেন, নিজের জিনিসে অন্য কারোর হাতে তুলে দিস, পাগল তুই। আমি দিদার গা ঘেঁষে বসলাম। বিষয়টি আমাকে ভাবাচ্ছে। এতদিন জানতাম স্বামী যা বলে স্ত্রীরা তাই তাই শুনে চলে। ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ, কিন্তু এখন দেখছি কোথাও গড়বড় আছে। আমি দিদাকে এই কথাটা বলতে দিদা হেসে উঠলেন, বললেন, এত ভালো একটা মেয়ে তুই, অথচ এখনো বোকায় রয়ে গেলি। চালাক হ বোন, চালাক হ। ও বিয়ে করেছে তোকে, এখন তোর উপর সবসময় নজর থাকবে। আর ও অন্য মেয়ের দিকে তাকাচ্ছে চলছে, এটা মেনে নিচ্ছিস? তাহলে? তুই কি চাস তোর আব্বু তোর আম্মুকে ছেড়ে অন্য মহিলার দিকে নজর দিক, ঘোরাফেরা করুক? না। তাহলে তোর স্বামীর বেলায় ব্যতিক্রম কেন? অব্র যদি ভুল পথে যায়, সেখান থেকে ফিরিয়ে আনার দায়িত্ব তোর। অভ্রভাই তো বলেছে আমি নাকি নিরামিষ, আমাকে নাকি ওনার ফ্রেন্ডের সাথে ভালো মানাবে, উনি আমাকে প্রেম করা শেখাবে। দিদা অবাক হয়ে বললেন, কি বলিস? এত সাংঘাতিক ছেলে, নিজের বউকে কেউ এসব বলে? আর তুইও বোকার মতো ওর সাথে তাল মিলাচ্ছিস? শোনিরু, এখনই শক্ত হ, নিজের স্বামীকে আঁচলে বেঁধে রাখতে শিখ। তারপর দিদা আমাকে আরও নানা উপদেশ দিলেন, অনেক কথা বললেন, বুঝিয়ে দিলেন বিয়ে মানে কি, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত বললেন। সব কিছু শুনে আমি যা বুঝলাম, অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণে আমি এসব কিছুই জানতাম না, সব ভুল ভাবতাম। বোকার মতো ওনার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছি। দিদার কথা মতো আমাকে এবার শক্ত হতে হবে, অভ্র ভাইকে ভালো পথে আনতে হবে।
বিকালের দিকে অভ্র ভাইয়া বাসায় ফিরলেন। রাগে গজগজ করতে করতে রুমে ঢুকলেন। সোফায় বসতে বসতে বললেন, মেয়ে যদি মানে ঝামেলা, এদেরকে দুনিয়া থেকে আউট করে দেওয়া উচিত। জীবন তছনছ করার জন্য একটা মেয়ে যথেষ্ট। আমাকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে বললেন, এইভাবে তাকিয়েছিস কেন? চোখ নিচে নামা। আমি নিচের দিকে তাকালাম। অভ্র ভাইয়া বিরক্ত কণ্ঠে বললেন, তোর ফ্রেন্ড সারা, সে একটা আস্ত ঝামেলা। নিচু করছে, এক পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কেন? উনি রাগী গলায় বললেন, রিলেশনে যাওয়ার আগে এইসব মেয়েদের আমি বলে দিই যে আমি শুধু ওদের সাথে টাইম পাস করছে। ওরা যদি রাজি থাকে তাহলে যেন আসে রিলেশনশিপে, নয়তো না। তোর সারাও মেনে নিয়েছিল, আর এখন ব্রেকআপ করার পর সে ইমোশনাল হয়ে পড়েছে। ওনাকে সিরিয়াসলি নিয়েছিল রিলেশনটাকে। তার উপর সকালে এক গাদা ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিল। ভাগ্যিস সময় মতো হসপিটালাইজ করা হয়েছে। তুই বল, কার রাগ না উঠবে? আমি এসব শুনে অবাক। আমার ক্লাসমেট, সেকেন্ড ইয়ারে পড়া একটা মেয়ে আমার বরের জন্য মরতে গিয়েছে। আই কান্ট বিলিভ। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ওখানেই, হসপিটালে। আচ্ছা মতো ছেড়ে দিয়ে এলাম মেয়েটাকে। মাথাটাই গরম করে দিয়েছিল, ঝামেলা বন্ধ করে এলাম। আমি একটা কথা বলি। অভ্র ভাইয়া অবাক হয়ে তাকালো। আমি ওনার দৃষ্টি এড়িয়ে অন্যদিকে তাকালাম। বললাম, এখন এসব না করলে হয় না? আপনার তো বিয়ে হয়ে গিয়েছে, বউ আছে। উনি রেগে বললেন, তোকে বউগিরি ফলাতে বলিনি। আমি কি করব না করব সেটা তোকে বলতে হবে না। তোর অ্যাডভাইসের দরকার নেই। ছোট ছোটোর মতো থাক, মাইন্ডেড। আমি ধমক খেয়ে মুখ কালো করে দাঁড়িয়ে রইলাম। ওনার সাথে কথা বলাটা আমার ভুল হয়েছে। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, বাইরে যাবো বলেছিলাম না, রেডি হসনি কেন? ভালো লাগছে না, আমি কোথাও যাব না। মামুনিরা রাতে বাসে থাকবে না। অভ্র ভাই বিরক্ত হয়ে তাকালো, তারপর বললেন, ঠিক আছে, তাহলে আজকে সবাইকে বাসাতে ডেকে পার্টি করব। রাতে কেউ বাসে থাকবে না। কিভাবে কি করবেন? সবাই কোথায় যাবে? দাওয়াত খেতে, কার বাসা জানি না। অভ্র ভাইয়া হাসি হাসি পুলকিত মুখে বললেন, ভালোই হবে। তুই যাবি নাকি? না। তোকে যেতে দিলে তো তোকে তো সবাই দেখতে আসবে। মানে? এত মানে মানে না করে ভাগ এখান থেকে। আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আয়। জি আচ্ছা। রাতের বেলা বাসা পুরো খালি, আছি শুধু আমি আর দিদা। অভ্র ভাইয়া ছাদে সব কিছু রেডি করে ওনার ফ্রেন্ডদের নিচে রিসিভ করতে গিয়েছেন। আমি রুমে বসে বোর হচ্ছিলাম। ভাবলাম দিদার রুমে গিয়ে বসে থাকি, কিন্তু কয়েক পা এগোতে শুরু হলো হালকা পেট ব্যথা। আমি ততটা পাত্তা না দিয়ে দিদার রুমে চলে গেলাম, গিয়ে গল্প করতে লাগলাম। দিদা বলল, অপরের বন্ধুরা এসে গিয়েছে। হুম। দেখলাম না তো। উনি নিচে রিসিভ করতে গিয়েছেন, এক্ষুনি আসবে। সব কি ছাদে আয়োজন? হুম। ভালোই হলো। কেন? বাসায় করলে মনে কর বাসা ওদের চিল্লাচিল্লিতে ফেটে যায়। ছাদে করেছে, সব আপদ ওখানেই থাকুক। আমি হেসে ফেললাম। একটু পরে অভ্র ভাই এলেন। ব্যস্ত ভঙ্গিতে আমাকে খোঁজাখুঁজি করে দিদার রুমে এসে পেলেন। বললেন, সবাই এসে গেছে, তুই আয়। কেন? সবাই তো ইরুকে দেখতে আসছে। তোর বউকে বন্ধুদের মাঝে নিয়ে যাওয়া কি ঠিক হবে? বন্ধু কম, বান্ধবীর এসব। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, কিরে আসতে বলছি না, আয়। আমি উঠে দাঁড়ালাম। ওনার এসব কাজকর্ম আমার একদমই ভালো লাগছে না। আবার বড় মুখ করে বলছেন যে বান্ধবীরাও এসেছে। সবকটা যে বদের হাড্ডি সেটা কি আর মানুষ জানে না? আমাকে বোকা পেয়ে এসব করার সাহস পাচ্ছে। রিডিকিউলাস ইরাম, তোর মরে যাওয়া উচিত। অভ্র ভাইয়া ভাবনার মাঝপথে বলে উঠলেন। ফলো মি। আমি ওনার পিছু পিছু ছাদের সিঁড়ি বেয়ে উঠছি। এসে দেখি কি সুন্দর ডেকোরেশন করা, ছাদের গাছগুলোতে লাইটিং করা, একসাথে বারবিকিউ করা হচ্ছে। অন্য পাশে অনেকগুলো কাচের রঙিন বোতল। বুঝলাম না কিসের বোতল এসব। যাই হোক, আমাকে দেখতে পেয়ে ওনার সব ফ্রেন্ড হৈ হৈ করে উঠলেন। আমি সবার দিকে নজর দিলাম। দেখলাম 4টা মেয়ে আর 3টা ছেলে। অভ্র ভাইয়া সবার সাথে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন আমাকে যাতে সবাই ভাবি ডাকে। কেমন আছেন ভাবি? আমি ভাবি ডাকটাতে অস্বস্তি বোধ করছিলাম। হাসি মুখে বললাম, জি ভালো ভাইয়া। পাশ থেকে সাইমা নামের একটা আপু বলল, আসো আমাদের সাথে পার্টি এনজয় করো। আমিও আস্তে ধীরে ভয়ানক অস্বস্তি নিয়ে বললাম, আচ্ছা। চেয়ার টেবিল থাকা সত্ত্বেও
ছাদের ফ্লোরে মাদুর পাতা হয়েছে, সবাই ওইখানেই বসা। আমিও ওদের পাশে গিয়ে বসলাম। সবাই হাসি ঠাট্টা করছে, প্রচণ্ড জোরে গান বাজছে, বারবিকিউর দারুণ স্মেল আসছিল। সবাই আইসক্রিমের সাথে চিপসের প্যাকেট নিয়েও মেতে উঠল। আর আমি কাবাব মেয়ে হাড্ডির মতো একদল এলিয়েনের মাঝে বসে রইলাম। আকাশের দিকে তাকিয়ে তারা গুনছিলাম মনে মনে। মেঘ ভেঙে আকাশে জেগে উঠেছে চাঁদ। আমার পাশে অব্রভাই বসে সবার সাথে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল। আমার খোলা চুলগুলো বাতাসের সাথে সাথে আছড়ে পড়ল অব্রভাইয়ের মুখ চোখে। অমনি সবাই চুপ করে গেল। কিছুক্ষণ পর সবাই সিটি বাজিয়ে উল্লাসে ফেটে পড়ল। একজন তো বলেই বসলো, কি রোমান্টিক মোমেন্ট। আমি লজ্জায় কাঠ হয়ে রইলাম। অব্রভাই চুলগুলো সরিয়ে আমাকে ধমক দিয়ে বললেন, বেঁধে রাখতে পারিস না, যত সব আছে এরা। তারপর ওনার ফ্রেন্ডদেরকেও ধমক দিল। আর সবাই নিষ্পাপ মুখ করে বসে রইল। আমি মুখ কালো করে বসে রইলাম, উঠে আসতেও পারছিলাম না। অপ্রভাইয়ের একটা মেয়ে বান্ধবী আমার দিকে রাগি চোখে তাকাচ্ছে। আমি বুঝলাম বোধহয় জ্বলছে আমাকে অপ্রভাই বিয়ে করেছেন বলে। আমি মনে মনে ফুরুত ফুরুত উঠছি। ওয়ান পিস অব্রই ছিল, সেইটা আমি নিয়ে গিয়েছি। প্রাউড অফ মি, প্রাউড অফ ইরু। আমি কোনো মতে একটু চিকেনের টুকরো চিবুচ্ছি। আর সবাই যেভাবে খাচ্ছে মনে হচ্ছে কতদিনের অভুক্ত। আমি অবাক চোখে সবাইকে দেখছি, কি হাসাহাসি ঠাট্টা, মাথা গরম হয়ে যাচ্ছে। অপ্রভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন, কি খাস না কেন? খাচ্ছি তো। হুম। তারপর উনি উঠে ছোট্ট টেবিলটাতে রাখা একটা রঙিন বোতল নিয়ে এলেন। সবাই আরও একবার হৈ হৈ করে বলে উঠল, গ্রেট। আজ শ্যাম্পেন খেয়ে মাতাল হয়ে যাব। পাশের জন ফোন কেটে বলল, মাতাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো? পুলিশ দেখলে প্যাদানি দিবে। তোর কইছে আজের কথা কস কেন? অপ্রভাই ওদেরকে চুপ করতে বললেন। তারপর গ্লাসে ঢেলে সবাইকে খেতে দিলেন। আমাকে দিয়ে নিজেও বোতল নিয়ে বসলেন। কিন্তু আমি বুঝলাম না শ্যাম্পেন জিনিসটা কি। ভাবলাম হয়তো কোল্ড ড্রিঙ্কস টাইপ কিছু হবে, তাই আস্তে ধীরে খেতে লাগলাম। অপ্রভাইয়া একটু একটু করে খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। বোধহয় আমার এক্সপ্রেশন দেখার চেষ্টা করছেন। আমি দু চুমুক খেতেই কিছু একটা ভেবে আমার হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে রেখে দিল। বাকিদের দিকে তাকিয়ে দেখি ওরা খুব আয়েশ করে খাচ্ছে, যেন কোনো ছোট বাচ্চাদের দলকে হরলিক্স খেতে দেওয়া হয়েছে। আমি কিছুক্ষণ হয়ে বসে রইলাম। আর আমি অভুক্ত। আমাকে অপমান করা হলো কি না বুঝতে পারছি না। ঠিক এমন সময় পেট ব্যথা মাথাচাড়া দিয়ে উঠল। প্রচণ্ড ব্যথা করছে। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলাম। অতঃপর উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে এলাম রুমে। পেট ব্যথায় মনে হচ্ছে আমি মরেই যাচ্ছি। ওই সময় ততটা পাত্তা দেইনি, এখন মনে হচ্ছে পাত্তা দেওয়া উচিত ছিল। কোনো কিছুকে ছোট করে দেখা ঠিক না, কিন্তু এখন আমি কি করব? দিদার রুমে গিয়ে দেখি দিদা ঘুমিয়ে কাঁদা। আমি আর জাগালাম না। অপ্রভাইয়া তো বন্ধুদের নিয়ে ব্যস্ত, এমনিতে হলেও বলতে পারতাম না। কিন্তু এখন আমি কি করব? বিছানায় বালিশ চেপে ধরে পড়ে রইলাম, কান্না করছি। আধ ঘন্টা পর অপ্রভাই রুমে এলেন। আমাকে এভাবে শুয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি ফুপিয়ে ফুপিয়ে বললাম, পেট ব্যথা। আর তুই এতক্ষণে বললি? কোন সময় ধরে হচ্ছে? ছাদে যাওয়ার সময়, তখন কম ছিল। আপনার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরই ব্যথা শুরু হলো। অপ্রভা একটু গিল্টি ফিল করলেন বলে মনে হলো। সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেলেন। বন্ধুদের তৎক্ষণাৎ বিদায় দিয়ে রুমে এসে বললেন, বেশি ব্যথা? জি। তারপর উনি কাকে যেন ফোন দিলেন। বেশ কিছুক্ষণ কথা বলে বাসায় আসতে বললেন। একটু পর বাসার কলিং বেল বেজে উঠল। অপ্রভায়া তাড়াহুড়া করে চলে গেলেন দরজা খুলতে, আর রুমে ঢুকলেন ডাক্তার নিয়ে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই রাতে 11টায় উনি কোথা থেকে ডাক্তার আনলেন আমি বুঝতে পারলাম না। যাই হোক, ওটা ওনার ব্যাপার। ডাক্তার এসে আমাকে দেখলো, চেক আপ করলো। অপ্রভায়া জিজ্ঞাসা করলো, এরকম হবার কারণ? ভুলভাল কিছু খেলে তো এরকম হবেই। অপ্রভায়া আর কিছুই বললেন না। তারপর ডাক্তার বললেন, দেখি আপনার হাতটা দেন। কেন? ডাক্তার সিরিজ বের করতে করতে বললেন, ইঞ্জেকশন দিতে হবে, নইলে ব্যথা কমবে না। ইঞ্জেকশনের কথা শুনে আমি লাফ দিয়ে উঠে বসলাম। ডাক্তার আর অপ্রভায় চমকে তাকালো। আমি মুখটা হাসি হাসি করার চেষ্টা করে বললাম, আমার ব্যথা নেই, ভালো হয়ে গিয়েছি, ইঞ্জেকশন দিতে হবে না। দিতে হবে। দেব না। অপ্রভায় রেগে বললেন, দিতে হবে যখন বলেছে দিতে হবে। গভীর রাতে আবার ব্যথা উঠলে আমি তখন ডাক্তার আনবো থেকে। তোর কি মনে হয়
আমি বাংলা সিনেমা হিরোর মতো তোকে কোলে করে হসপিটালে নিয়ে যাব? আমার ভয় করে, আমি ইঞ্জেকশন নিব না। না নিলে মাথা ব্যথা ভালো হবে না, বুঝছেন না কেন? বুঝতে হবে না, আমি দিব না বলে আমি আবারও দূরে সরে গেলাম। ব্যথা কিন্তু আছেই। দিতে হবে মানে দিতে হবে। বলতে বলতে আমার কাছে এসে আমার হাত চেপে ধরলেন। আমি আর নাড়াতেই পারছি না, কান্না করে দিলাম। উনি বললেন, কুইক, আমি ধরেছি, আপনি ইঞ্জেকশন দিয়ে দিন। না না প্লিজ, এমন করবেন না। চুপ, তুই বুঝবি না ইঞ্জেকশন দিচ্ছে কি দিচ্ছে না। আমি টের পেলাম হাতে সুচ ঢুকানো হচ্ছে। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে চিৎকার করে বলতে লাগলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা। অট্ট হাসিতে ফেটে পড়ল রুম। চোখ খুলে দেখি অব্র ভাইয়া হা হা করে হাসতে হাসতে লুটুপুটু খাচ্ছেন, আর পাশে ডাক্তার লোকটাও হাসছে। উনি হাসতে হাসতে বললেন, ইরু, তুই এত ভয় পাস? খোদা। হাসার চোটে ওনার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না, আর আমি মুখ কালো করে বসে রইলাম। পেট ব্যথা বাবাজি সঙ্গে সঙ্গে পালালো, নইলে অব্র ভাইয়া জোকার মার্কা হাসি দেখে নির্ঘাত হার্ট ফেল করতো। আমাদের সম্পর্কটা একটু একটু বন্ধুত্বের দিকে এগোতে লাগলো। এর মধ্যে কেটে গিয়েছে 1.5 মাস। খুব বড় না হলো অনেকটা সময় কাটিয়েছি ওনার সাথে। আমি এখন ওনাকে একটু একটু বুঝতে পারি। যেমন রাগী জেদি, ততটাও আজব একটা মানুষ। প্রতিদিন আমাকে এসে ওনার বন্ধুবান্ধবদের কথা বলেন, আর আমাকে সব কিছু শুনতে হয়। তবে মেয়েদের সঙ্গটা খুব কমে গিয়েছে। হাতে গোনা কয়েকটা ফ্রেন্ড আছে, তবে সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। যাই হোক, এইটুকু পরিবর্তনও বাসার সবাই খুশি। তবে বাপের টাকা উড়ানো আর বেপরোয়া স্বভাবটা বরাবরের মতোই আছে। সংসারে ওনার মন বসে না কিছুতেই। উনি আমার প্রতি কী অনুভব করেন সেটা আমি জানি না, তবে আমার ওনার প্রতি ভালো লাগা কাজ করে, এইটুকু বুঝি। দিদা একদিন বললেন, কি রে রু, অব্রর মতিগতি পাল্টাচ্ছে একটু, তাই না বল? কি জানি, সব তোর জন্যই রে। আমি কিছুই করিনি, শুধু শুধুই বলছো। আমার কি মনে হয় জানিস? কি? অব্র তোকে ভালোবাসে, আর তাছাড়া নিজের বউ হয়, ভালো তো বাসবেই। আমি লজ্জা পেলাম, বললাম, মোটেও না। দেখিস কদিন পর বউকে চোখে হারাবে। এবার সংসারে আর ব্যবসায় মনটা বসাতে পারলেই হলো। আমি মৃদু হাসলাম। উনি আমাকে ভালোবাসে বা কয়দিন পর বউকে চোখে হারাবে কি না এটা জানি না, কিন্তু একদিন উনি আমার কাছাকাছি এলেন। ভালোবেসে এসেছেন কি না তা জানি না। একটা মানুষকে নিজের করে নিলে তো তাকে ভালোবেসে নিজের করে, তার মানে উনিও আমাকে ভালোবাসে মানুষটা আমাকে। সময় বহমান, খুব তাড়াতাড়ি পালিয়ে যায়। প্রায় 3 মাস হয়েছে আমাদের বিয়ের। একটু একটু করে এখন সব কিছু বুঝতে শিখেছি। ভালোবাসি লোকটাকে, কিন্তু ওনাকে দেখে মনে হয় এই সম্পর্কে ওনার কিছু দায়িত্ববোধ ছাড়া আর কিছুই করার নেই। এখন রাত, অব্রভাই সোফায় 2 ঠ্যাং তুলে শুয়ে আছেন আর পরম সুখে টিভি দেখছেন। দেখে মনে হচ্ছে ওনার যেন কিছুতেই কিছু যায় আসে না। কিন্তু এভাবে তো চললে হবে না। এতদিন কিচ্ছু বলিনি, ভেবেছি ঠিক হয়ে যাবেন, কিন্তু না, লোকটা তার আপন খেয়ালই আছে। যেন পৃথিবী উল্টে গেলেও সে তার জায়গা থেকে নড়বে না। আমি এতদিন এই লোকটার কথা মতোই চলেছি, কিন্তু আর না। এত বড় ছেলে তার বাপের টাকা উড়াবে, সেটা আমি মানতে পারছি না। এর একটা হেস্তনেস্ত করতেই হবে, যেই ভাবা সেই কাজ। আমি অসীম সাহস জোগাড় করে প্রচণ্ড রেগে ওনার কাছে গেলাম। টিভি আড়াল করে ওনার সামনে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। অপ্রভাই অবাক হয়ে আমার দিকে তাকালো। আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, এখানে দাঁড়িয়েছিস কেন? ইচ্ছে। সামনে থেকে সর, টিভি দেখতে দে। বলে চিপস মুখে তুললেন। টিভি আড়াল করে দাঁড়িয়ে রইলাম। উনি আবারও বললেন, সামনে থেকে যাবি নাকি থাপড়ায় দাঁত ফালাবো? আমি কিছু না বলে ওনার হাত থেকে চিপসের প্যাকেট নিয়ে সবগুলো মাটিতে ফেলে দিলাম। উনি রেগে তাকালেন, বললেন, কি হচ্ছেটা কি? যা দেখছেন তাই। মানে আপনার সাথে এমনই হওয়া উচিত। এমনই হওয়া উচিত মানে? আপনার মতো অভদ্র অকর্মা লোকের সাথে এটাই করা উচিত। সারাদিন বাবার টাকায় বসে বসে খাওয়া, আর এক পল্টন গুন্ডা নিয়ে ঘোরা ছাড়া আপনার আর কাজ নেই। তোর তাতে কি? আমার কি মানে? আমি আপনার বউ।
আর আপনি সারাদিন বউ ছেড়ে ফালতু কাজকর্ম করে বেড়াবেন, সেটা আমি মেনে নেব কেন? ওয়াই মিস্টার অব্র? অব্র ভাই বিরক্ত হয়ে বললেন, খুব বেশি কথা শিখেছিস দেখছি আজকাল। এখন কি তুই বলে দিবি আমি কি করবো আর করবো না? অবশ্যই বলে দেব, এবং আপনাকে সেই মতোই চলতে হবে। বেশি কথা আমি একদম পছন্দ করি না। আগের মতো চুপচাপ থাকতে হলে ভালো, নইলে ভালো হবে না। সো স্টপ দিস ননসেন্স। আগের মতো চুপচাপ করে থাকতে পারছি না। আর কথা বলতে আমি সব সময় পারি, শুধু বলি না বলে আমি বোকা এমন ভেবে ভুল করবেন না। মেয়েরা যেমন চুপ থেকে সব সহ্য করতে পারে, তেমনি শিক্ষাও দিতে পারে। এখন কি তোর মতো পুচকির কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে? বড় হয়ে যদি উচ্ছন্নে যান, তাহলে ছোটর কাছ থেকেই শিক্ষা নিতে হবে, আর আপনি বাধ্য শিক্ষা নিতে। তুই আসলে কি চাস আমার থেকে বলতো? আমি চাই আপনি ভালো হন, ভালোভাবে চলুন, এসব বন্ধুবান্ধবের সঙ্গ থেকে সরে আসুন। এটুকু বলতে উনি কড়া চোখে তাকালেন। আমিও ভয়টা বাদ দিয়ে বলতে লাগলাম, বাবার সাথে কাজ করবেন, ওনাকে হেল্প করবেন। আপনার জন্য মামনি দিদা কত চিন্তা করে, অথচ আপনি কিছুই পাত্তা দেন না। তোকে কে বলেছে আমি পাত্তা দিই না? তুই বড় হয়ে গেছিস দেখছে। বড় হতে বাধ্য হয়েছি। কে তোকে বাধ্য করেছে? আমি? একটা মেয়ের স্বামী যখন আপনার মতো বেপরোয়া হয়, তখন থেকে না চাইতেও বড় হতে হয়, দায়িত্ব নিতে হয় সংসারের। সংসার? কিসের সংসার? আপনার আর আমার সংসার। আদৌ কি এর কোনো ভবিষ্যৎ আছে বলুন? অপ্রভাই একরাশ বিরক্তি নিয়ে তাকালেন, তারপর সোফায় হেলান দিয়ে বসলেন। কাশি দিয়ে গলা ছেড়ে বললেন, শোনেরাম, তোকে আজ একটা কথা বলে তুই কান খুলে শুনে রাখ। এই যে আম্মু আব্বু আমার সাথে তোর বিয়ে দিয়েছে, সেটাতে তোর হয়তো কিছু আসে যায়, বাট আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। আমার জীবন নিয়ে আমি খুব ভালো এবং সুখে আছি। বউ হিসেবে আছিস এটাই বেশি, কিন্তু অধিকার ফলানোর অধিকার আমি তোকে দিইনি। আই ডোন্ট ওয়ান্ট ইউ, গট ইট? বাট আই ওয়ান্ট ইউ। আই ডোন্ট কেয়ার। আমি হঠাৎ প্রচণ্ড রেগে ওনার কলা চেপে ধরলাম, বললাম, কি আমাকে ভালো লাগে না? অপ্রভাই অবাক হয়ে বললেন, কি বলছিস তুই? সেই দিনের পর থেকে আমাকে আর ভালো লাগে না, তাই না? মানে? আমাকে ইউজ করে ফেলেছেন, এখন তো নতুন নতুন মেয়েদের ভালো লাগবে, তাই না? এই ইরামের কোনো মূল্যই তো আপনার কাছে নেই। তুই খুব ভালো করে জানিস আমি কেমন, সো লিমিটের মধ্যে কথা বল। লিমিটের মধ্যেই তো বলছি, জানি তো কেমন আপনি। উনি কপাল কুঁচকে রাগ নিয়ে তাকিয়ে রইলেন। আমি শক্ত করে কলা চেপে ধরে বললাম, বান্ধবীদের নিয়ে ঘুরতে খুব ভালো লাগে, তাই না? মেয়েরা শুধু আপনার কয়দিনের গার্লফ্রেন্ড বা বন্ধু হয়, সেটা আমি জানি, বাট নিজের স্ত্রীকে আপনি তাদের কাতারে কেন ফেলে দিতে চাইছেন? তুই কেন এরকম করছিস? কারণ আমি আপনাকে ভালোবাসি। অপ্রভায়া অবাক হয়ে তাকালো, নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, ভালোবাসায় আমি বিশ্বাসী নই, সম্পর্কে আমি বিলিভ করি না। যেমন আছিস তেমনই থাক, আমি কাউকে ভালোবাসতে পারবো না। তাহলে সেদিন কি ছিল? আমার কাছে কেন এসেছিলেন? ভালোবাসাহীন মানুষ আমি তো চাইনি। এটা কি আমার ভুল হয়েছে? এটাই আমার অন্যায় হয়েছে। তোর কাছে আসাটাই আমার জীবনের অন্যতম ভুল। সেটাকে তুই ভালোবাসে ভেবে বসে আছিস, কিন্তু আদৌ এরকম কিছু নয়। এটা তোর বোঝার ভুল। আমি তো একবার এরকম কিছু বলিনি। ইটস ইউর প্রবলেম। তুই প্রথম ছেলে হলো। এর আগে অনেক মেয়েদের সাথে চললেও কারো গায়ে হাত দিয়ে নে, শুধু তোর বেলায় ভুল হয়ে গেল। আমার খুব কান্না পেল। আমার ভুল ছিল সত্যি। উনি এত সহজে ব্যাপারটা মিটিয়ে দিতে চাইছেন। এতদিন চুপচাপ সব কিছু মেনে নিয়েছি, আমি ভুল করে ফেলেছি। আব্বুর কথাই তাহলে ঠিক, অপ্রভাই কোনো দিন কাউকে ভালোবাসতে পারেন না, ঠিক সেইটাই। আমার খুব রাগ হলো, কলারটা ছেড়ে দিয়ে সর্বশক্তি দিয়ে প্রচণ্ড জোরে ওনাকে একটা থাপ্পড় মারলাম। অপ্রভায়ের মতো পপুলার একজন মানুষকে থাপ্পড় দিয়ে আমি ইরাম বোধহয় একটু বেশি দুঃসাহস দেখিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষটা যখন নিজের জীবন নিয়ে উদাসীন হয়ে পড়ে এবং শত চেষ্টা করেও সেই মানুষটাকে ওখান থেকে ফিরিয়ে আনতে পারে না, তখন একটু লিমিট ক্রস করতেই হয়। কিন্তু এটা তো করে ফেললাম, এখন তার ফেরানো যাবে না। আমি আগের মতোই কাঁদছি। আমার কষ্টটা উনি কেন বুঝতে পারছে না আমি জানি না। নিজেকে খুব অসহায় আর দুর্বল লাগছে। পরক্ষণে প্রচণ্ড জোরে নিজের গালে থাপ্পড়ের আঘাত পড়ল। মনে হচ্ছে গালটা জ্বলে যাচ্ছে। আমি ছলছল চোখে তাকালাম লোকটার দিকে। ওনাকে দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর রেগে গিয়েছে। চোখ মুখ রাগের কারণে লাল হয়ে আছে। আজ ওনাকে বড্ড অচেনা লাগছে। আমি এতদিন একবারও ওনার এই রূপটা দেখতে পাইনি।
আমার গলা দিয়ে বের হয়ে এলো, এটা আমার প্রাপ্য, তাই না? অভ্র ভাই রেগে বললেন, অবশ্যই প্রাপ্য। অভ্রের গায়ে হাত তোলার সাহস করলে এটা ফেস করতেই হতো। বাহ, খুব ভালো। নিজের বউয়ের গালে হাত তোলা, গ্রেট। তুই নিজে আমার গায়ে হাত তুলেছিস। আমার হাত তোলা আর আপনার গায়ে হাত তোলার মাঝে আকাশ পাতাল ফারাক অভ্র ভাই। আমার বাড়ার মধ্যে ছিল অভিমান, অভিযোগ, ভালোবাসা। আপনারটাতে শুধু ক্রোধ আর হিংস্রতা। বউ হয়তো আমি আপনার। নিজেকে বারবার বউ বলবি না। ও, আমি তো আপনার কেউ না, শুধু আপনার বাড়িতে আছি, থাকছি, আশ্রিতা, তাই না? যাইছে ভাব। আবু ঠিকই বলতো, আপনি আসলে শুধরানোর লোক নন। নিজের বউকে যে টর্চার করে সে আবার কিসের মানুষ, কিসের স্বামী? আপনি কোনোটারই যোগ্য নন, ইভেন কোনোটারই না। জানিসই তো আমি এমন। বিয়ে তুলে কেন আমার সাথে তোর? আমি তো খারাপ ছেলে। অভ্রভাই ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছেন, রাগে যেন ওনার শরীর ফেটে যাচ্ছে। বললাম, একদিন খুব করে আমাকে চাইবেন, তখন বুঝবেন কাউকে ভালোবাসলে কেমন লাগে। আই হোপ সেই দিন কষ্ট কি সেটা বুঝবেন। আমাকে সেদিন নিজের পাশে পাবেন না, কোনো দিনও ক্ষমা করব না। আপনার কাছে ভালোবাসার দাবি নিয়েও আসবো না। আমার কোনো কিছু আপনার নয়। ইউ গট ইট মিস্টার অভ্র আহমেদ, গট ইট। বলতে বলতে আমার চোখে সব অন্ধকার দেখতে পেলাম, মাথাটা ঘুরছে প্রচণ্ড। একটু একটু করে হেলে পড়ে যেতে লাগলাম। শুধু শুনতে পেলাম একটা মানুষের গলা আমাকে ধরে বলছে, ইরাম, এই এই রু, কি হয়েছে তোর? চোখ খোল প্লিজ, চোখ খোল। এরপর আর কিছুই মনে নেই। ভয়ঙ্কর নিস্তব্ধতা গ্রাস করলো আমার মন মস্তিষ্ককে। অব্রের বাবা জিজ্ঞেস করলেন, কেমন আছো ইরান? ওর খাওয়া দাওয়া অনিয়মিত, তার উপর প্রচুর টেনশন করে, স্ট্রেস নিচ্ছে প্রচুর। এটা এই সময় ভালো লক্ষণ নয়। ইরামের বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ সময়ে মানে? আপনারা দুজন আমার কেবিনে আসুন, কিছুক্ষণের মধ্যে আপনার মেয়ের জ্ঞান ফিরবে। বলেই ডাক্তার বেরিয়ে গেলেন। ইরামের বাবা ওর মাথায় হাত বুলালেন। তারপর অব্রের বাবার সাথে ডাক্তারের পিছু পিছু গেলেন। হসপিটালের করিডোরে অব্র, ওর মা, ইরামের মা দাঁড়িয়ে আছেন। অব্রের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না কিছু, কাঠ হয়ে বসে রইল। ডাক্তার তার বরাদ্দকৃত চেয়ারে বসলো। অব্র আর ইরামের বাবা সামনের নরম গদিওয়ালা চেয়ারেই বসলো। মেয়েটা প্রচুর টেনশন নিচ্ছে, তাছাড়া অল্প বয়সে বিয়ে দেওয়াটা ঠিক হয়নি। 18 তো হয়েছে। 18 হলেই তো আর হয় না, একটা মেয়েকে শারীরিক ও মানসিকভাবে স্ট্রং থাকতে হয়, নাহলে প্রচুর সমস্যা হয়। আর যেহেতু আপনার মেয়ে কনসিভ করে ফেলেছে, আমার মনে হয় ওর বেলায় ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গিয়েছে। অব্রের বাবা থমকে গেল। ইরামের বাবা চুপ। আসলে তো মেয়েটাকে আরও সময় দেওয়া উচিত ছিল, কিন্তু কি আর করা যাবে? ডাক্তারের কথা মতোই সব মানতে হবে। অব্রের বাবা জিজ্ঞেস করলেন, এখন করণীয়? মেয়েকে দেখে দেখে রাখুন, খাওয়া দাওয়া যাতে অনিয়ম না হয়, স্ট্রেস যেন না হয়। এ সময় শারীরিক মানসিক চেঞ্জ আসে মেয়েদের, মুড সুইং তো আছেই। আর ইরাম নিতান্তই বাচ্চা একটা মেয়ে, তাই কোনো কাজই করতে দিবেন না। ভারী কাজ নট অ্যালাউড, একটু কেয়ারফুল থাকবেন। দুই বাবাই মাথা নেড়ে সম্মতি দিল। ডাক্তার আবারও বললেন, ওষুধপত্র ঠিকঠাক মতো খাবেন আর সাবধানে রাখবেন। আচ্ছা। অব্র বড় বড় চোখ করে তার বাবার দিকে তাকিয়ে রইল। ও বিশ্বাস করতে পারছে না ও বাবা হবে। এক বাবা তার ছেলেকে এসে এই খুশির সংবাদটা দিচ্ছে, আর তাতে অব্র কেমন রিয়াকশন দেবে বুঝতে পারছে না। সবাই প্রায় অবাক। ইরামের বাবার খুব রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। নিজের রাজকন্যা তার গর্ভে একটা বাচ্চা লালন করছে। কতটুকু বয়সী বা ওর যে ও বাচ্চা সামলাবে? এমন সময় নার্স এসে বলল, আপনাদের পেশেন্টে কেন এসেছে? ইরামের বাবা চোখ মুছে কেবিনের দিকে পা বাড়ালো, সাথে অব্রের বাবাও। সবাই গেলেও অব্র গেল না। ওর মধ্যে অপরাধ বোধ কাজ করছে। কেন এমনটা হতে দিল ও? আর ইরু, ওরই বা বয়স কত? ওর পিচ্চি ইরু নিজেই আরেকটা পিচ্চি ধারণ করেছে, ভাবা যায়। কিন্তু ওর ভুলের জন্য ইরাম কেন শাস্তি পাবে? কতই দেখেছে, অল্প বয়সে মেয়েদের বাচ্চা হলে বেশিরভাগ মেয়েরা মারা যায়। না, অব্র চায় না ইরাম এমন কোনো পরিস্থিতির মোকাবেলা করুক। কিছু একটা করতে হবে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আমি মিটমিট করে তাকিয়ে দেখলাম অচেনা এক রুমে শুয়ে আছি। আশেপাশে চোখ বুলাতেই দেখলাম স্যালাইন লাগানো হাতে আর একটা বেডে শোয়া। তার মানে আমি হসপিটালে আছি, কিন্তু কেউ তো নেই। ভাবতে ভাবতে দরজা খুলে আব্বু আম্মু মামা মামিকে নিয়ে কেবিনে ঢুকতে দেখলাম।
আম্মু এক প্রকার দৌড়ে এসে জিজ্ঞাসা করলেন। কেমন লাগছে এখন? ভালো। মাথায় ব্যথা হচ্ছে? তেমন না। আম্মু আর কিছু জিজ্ঞাসা করলেন না। মামুনি বলল, কষ্ট হচ্ছে? না। হঠাৎ মনে পড়ল অভ্র ভাইয়ের কথা। কষ্টটা হচ্ছে, খুব হচ্ছে। সব কিছু মনে পড়তেই মন খারাপ হয়ে গেল। মামা অপরাধী গলায় বললেন। একটা খবর দেওয়ার ছিল মা। আমি অবাক হয়ে বললাম, কি খবর? আব্বু আর মামা একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো। তারপর আম্মু বলল, তুই মা হবি ইরু। কথাটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। মা হব? কিভাবে কি? আমি অবাক হয়ে বললাম, সত্যি? হুম। আমার হাত দুটো হঠাৎ পেটের কাছে নিয়ে গেলাম। আমি মা হব? মানে আমার একটা পুচকো বা পুচকি আসবে? কিন্তু বাচ্চার বাবা, সে কি চাইবে এই বাচ্চা? সে তো বলেছে আমার প্রতি তার কোনো ফিলিংস নেই। উনি ভুল করেছিল। আচ্ছা, উনি যদি বাবা হওয়ার কথা শুনে তাহলে তো ঠিক হতেও পারে, তাই না? বিকজ বাবা হওয়াটা আনন্দের, সবাই এই খুশি পেতে চায়। উনি বাচ্চার জন্য হলেও নিশ্চয়ই ঠিক হয়ে যাবেন। আমি হাসলাম। মামা বলল, আমরা দাদু হচ্ছি মা। তোকে কিন্তু সেফ থাকতে হবে বাবুটা। থাকবো। তুই খুশি তো মা? এটা কি খুশির চেয়েও বেশি কিছু নয়? তা তো অবশ্যই। আব্বু মাথায় হাত বুলিয়ে দিল। সবাই খুব খুশি, কজ আমিও খুশি। নয়তো এতক্ষণে সবার মুখে অপরাধবোধ আর চিন্তার ছাপ দেখতে পাচ্ছিলাম। হাতে ক্যানেলা লাগানো। স্যালাইন শেষ হলেই আমি বাসায় ফিরতে পারবো। কিন্তু মানুষটা আসলো না কেন? লজ্জায় নাকি আমার মুখোমুখি হতে চাচ্ছে না? আমি মনটাকে শান্ত করার চেষ্টা করছি। মামুনি আমাকে খাইয়ে দিচ্ছে। আম্মু বলল, আর কতক্ষণ লাগবে স্যালাইন শেষ হতে? আধ ঘন্টা মতন। মামা আর আব্বু দুজন কেবিন থেকে বাইরে বেরিয়ে গেলেন। কাল রাতে কিভাবে পড়ে গিয়েছিলি তুই? জানি না, হঠাৎ মাথা ঘুরে গেল। খাওয়া দাওয়া করিস না তো পড়বি। এই পড়া তো সেই পড়া নয়। আমি লজ্জা পেলাম। সংকোচ ভাবটা কাটানোর জন্য বললাম, আমাকে এখানে নিয়ে এলো কে মামা? না হব্র। আমি মনে মনে ভাবলাম, আনবি তো, নিজেই তো আমাকে মারলো, ঢং দেখাতে এসেছে। কিন্তু এসব মারামারির কথা কাউকে বলা উচিত হবে না, নইলে অভ্র ভাইকে দিবে বকা। যদিও কেউ সচরাচর ওনার মুখের উপর কথা বলার সাহস করে না। মামুনি আর আম্মু আমাকে রেস্ট নিতে বলে বের হলেন। আর কিছু সময় পর হঠাৎই অভ্র ভাইয়া হুড়মুড়িয়ে ভিতরে ঢুকলেন। আমি চমকে উঠলাম। উনি কেবিনের দরজা লাগিয়ে আমার দিকে এগোতে লাগলেন। আমি ভয় পেয়ে গেলাম। ওনাকে এমন লাগছে কেন? অপরাধী চেহারার আগে লাল হয়ে আছে, উস্কো খুস্কো চুল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি? উনি আমাকে ভয় পেতে দেখে বললেন, রিল্যাক্স, উত্তেজিত হওয়ার কারণ নেই। আমি শান্ত হয়ে ঢোক গিললাম। আমার পাশে এসে বসলো। আমাকে হতবম্ব করে দিয়ে কপালে একটা চুমু এঁকে দিলেন। আমার হাত দুটো মুঠোতে নিলেন। আমার খুব আনন্দ লাগছিল। বাবা হওয়ার আনন্দে হয়তো এরকম করছেন। আমার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। উনি বললেন, দেখ, আমি একটা কথা বলতে চাই, তুই হয়তো অবাক হবি। আমি পুলকিত গলায় বললাম, বলুন। তুই আমাকে অনেক আনন্দ দিয়েছিস। বাবা হওয়াটা কত আনন্দের আমি তোকে বোঝাতে পারবো না। আমি খুব খুশি হয়েছে। কিন্তু একটা কথা, কি? আমি তো লাইফ রিস্ক নিতে চাই না। মানে? তুই খুব ছোট হিরো, একটা বাচ্চার মতো। তোর বয়স অল্প। তুই তো জানিস, অল্প বয়সে মেয়েদের কনসেপ্ট করা তার জীবন নিয়ে টানাটানি করার সমান। তাতে কিচ্ছু হবে না। আমি কেয়ারফুল থাকবো। সবার তো আর এক প্রবলেম হয় না। হয়, অল্প বয়সী মেয়েদের সবার প্রবলেম হয়। আমি সহ্য করে নেব। কিন্তু আমি চাই না। আমি অবাক হয়ে বললাম, চাই না মানে? কি চাই না? তোর লাইফ রিস্ক নিতে আমি চাই না। কি বলতে চাইছেন আপনি? অ্যাবর্শন করে ফেল। আমার বুকটা ধক করে উঠল বাক্যটা শোনার পর। অ্যাবর্শন মানে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি বলতে চাইছেন আমি বাচ্চাটা নষ্ট করে ফেলি? কিন্তু কেন? বললাম তো, তোকে হারাতে পারবো না। অভ্র ভাই, এটা আমার আর আপনার সন্তান। আপনি কি বলছেন বুঝতে পারছেন? আপনি আমাকে হারাতে চাইছেন না কেন? আমি মরে গেলে তো আপনি শান্তি পাবেন, দায়িত্ববোধ থেকে মুক্তি পাবেন, নিজের মতো বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করতে পারবেন। চুপ, মরার কথা বললে দেখিস কি করে।
কেন এমন করছেন? ভালোবাসেন আমায়? মনে হয়, কিন্তু আমার কথাটা শুনতে হবে। ওনার কথায় আমার ভাবাবেগের পরিবর্তন হলো না। ওনার বাচ্চা না চাওয়ার কথার নিচে ভালোবাসার কথাটা চাপা পড়ে গিয়েছে। আমি অনুভূতিহীন হয়ে পড়েছি। বললাম, সরি, আপনার কথা রাখতে পারছি না। ইরাম, বাচ্চা আপনি না চাইলেও আমি চাই। এটা আমার বাচ্চা। আই ওয়ান্ট ইউ ফুললি। উনি অসহায় চোখে তাকালেন। এলোমেলো চুলগুলো দু হাতে চেপে ধরে বললেন, বলেছি তো আমি তোকে ভালোবাসি। আমি আর কোনোদিন তোর কথার বাইরে যাব না। আব্বুর সাথে অফিস যাব, তোর খেয়াল রাখবো, কিন্তু তোর জীবন নিয়ে টানাটানি করতে পারবো না। ওনার কথা শুনে খুশি হলাম। আর এখানে জীবন নিয়ে টানাটানি করার কিচ্ছু নেই। তুই বুঝছিস না কেন ইরু? আপনি যদি বুঝতেন তাহলে আমিও বুঝতাম। উনি হঠাৎ রেগে বললেন, তুই আমাকে ভালোবাসিস না? বাসি, কিন্তু আপনার অন্যায় আবদার আমি রাখবো না। এখানে অন্যায়ের কিছু নেই, জাস্ট আমি কান চেপে ধরে চিৎকার করে বললাম, প্লিজ চুপ করুন, পাগলের প্রলাপ বন্ধ করুন। হাত সরে আসাতে প্রচুর ব্যথা পেলাম। রক্ত উঠে গেল স্লাইনে। অভ্রভাই তাড়াতাড়ি করে খুলে দিলেন। ততক্ষণে স্লাইন শেষের পথে। উনি রেগে বললেন, আমি যা বলছি তাই হবে। অ্যাবর্শনের ব্যবস্থা করছে। আপনি এমন করবেন না। ওনার রাগী গলা। আমাকে বালিশের সাথে চেপে ধরে বললেন, করবই করব, তোকে হারাতে পারবো না। আমার বাচ্চা সে, আপনার অধিকার নেই আমার বাচ্চাকে খুন করার। আমি মা, আমি তাকে দেখব। আপনাকে চাই না আমার। কিন্তু তোকে আমার চাই। আমি এই বিপদ থেকে রক্ষা পাওয়ার আশায় ওনার বুকে কিলঘুষি দিতে লাগলাম। চিবিয়ে বলছি, আমার আপনাকেও চাই, বাচ্চাকেও চাই। উনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন নানানভাবে। আমাকে জোর করে অ্যাবর্শন করাতে চান উনি। কতটা মারাত্মক হলে কেউ নিজের সন্তানকে দুনিয়ার মুখ দেখতে দেয় না। আমার চিৎকারে আম্মু আব্বু মামা মামুনি ছুটে চলে এলো। কি হয়েছে ইরু? আব্বু, আমাকে বাসায় নিয়ে চলো। অভ্রভাইয়ের শীতল গলায় বললেন, না, তুই আমার সাথে যাবি। না, আমি আমার বাসায় আব্বুর সাথে যাব। তোকে যেতে দেব না। তুই আমার বাসায় যাবি অ্যাবর্শনের পর। অ্যাবর্শন মানে? মামু প্লিজ, তুমি ওনাকে বোঝাও। উনি আমার বাচ্চাকে খুন করতে চাইছেন। আমি খুন করতে চাইছি না, তোকে বাঁচতে চাইছে। আমি আমার বাচ্চা ছাড়া বাঁচতে পারবো না। শোন ইরু, তুই ছোট, কিছু বুঝিস না, তুই এরকম বলছিস। তোকে অ্যাবর্শন করতেই হবে। মামা এবার আর ওনার বাড়াবাড়ি মেনে নিতে পারলেন না। নিজের ছেলে তার অনাগত সন্তানকে মারতে চাইছে, তাই মামা ঠাস করে ওনার গালে থাপ্পড় মারলেন। ছি, তুই এটা বলতে পারলি? কারণ ইরুকে বাঁচাতে হবে। একটা মেয়ের এই সময় সবচেয়ে বেশি দরকার হয় তার স্বামীর। স্বামীর কেয়ারিং আর ভালোবাসাতেই যে কোনো মেয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারে। কিন্তু আব্বু, ইরু পারবে না, ওর কষ্ট হবে। একদম চুপ। এ বয়সে হাজার হাজার মেয়ে মা হচ্ছে। সবার স্বামী তো তোমার মতো ব্যাককেল নয়। তুমি তো দেখছি এমনিতেই মেয়েটাকে মেরে ফেলতে চাচ্ছ। অভ্রভাই কিছু শুনলেন না। বদ্ধ উন্মাদের মতো আচরণ করছেন। বলছেন, আমি ওকে নিয়ে যাব, এবং যাবই। বলতে বলতে উনি আমাকে ধরতে এলে আমি মামুনির হাত ধরে ফেললাম। মামুনি অনেক কষ্টে নিজের কান্না আটকে আম্মুর উদ্দেশ্যে বলল, ইরুকে তোমাদের বাসায় নিয়ে যাও। এই ছেলের মাথা খারাপ হয়ে গেছে, যে কোনো সময় বিপদ ঘটিয়ে ফেলতে পারে। মামার ওনাকে এগোতে দিলেন না। অনেক কষ্টে ওনাকে আটকালেন। আমি কান্না করতে করতে মাথা ব্যথা বাঁধিয়ে ফেললাম। লোকটা পাগল হয়ে গেছে নাকি? উনি বলতে লাগলেন, তোকে বাঁচতে হবে ইরু, নয়তো নিজেকে ক্ষমা করতে পারবো না। তোকে আমার কথা মানতে হবে। আমি আর কিছু শোনার অপেক্ষা করলাম না। আম্মু আর মামুনির কাঁধে ভর দিয়ে বেরিয়ে এলাম আস্তে আস্তে হসপিটাল থেকে। 2 দিন হলো আমাদের বাসায় এসেছি। এই 2 দিন মুড অফ ছিল আমার। কোন মেয়ে চায় এরকম পরিস্থিতি ক্রিয়েট হোক? মামুনি ফোন করে অনেক কেঁদেছেন। তার ছেলেটা পুরো পাগলামি করছে। ইভেন এখনও ঘরের জিনিসপত্র ভাঙচুর, চিৎকার চেঁচামেচি। আমি বুঝলাম না ওনার সমস্যাটা ঠিক কোথায়। সেই দিন রাতে বলল আমাকে ভালোবাসে না, আর পরের দিনই বলে আমাকে হারাতে পারবে না, ভালোবাসে। আসলে ঠিক চাইটা কি উনি? এসব ভেবে অনেক কান্না করেছি, মন খারাপ করেছি। আর আমার মন খারাপের ওষুধ আমার বোন ইলহাম। সে এই 2 দিন আধা জল খেয়ে মাঠে নেমেছেন আমার মন ভালো করার জন্য। কত হাসানোর চেষ্টা করেছে, বাট ফলাফল 0। আম্মু আব্বু ভাইয়াও অনেক বুঝালেন। তাতে বেবির জন্য হলেও নিজের মনটাকে রিফ্রেশ করতে চাচ্ছি।
পরের দিন দুপুরে বান্দরবন থেকে ফোন এলো। ফোন করলো আব্বুর বড় ভাই, মানে আমার চাচু। তিনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার। খবর এলো চাচুর বড় মেয়ে, মানে আমার কাজিন আনিশা আপুর বিয়ে। আনিশা আপু আমার 2 বছরের বড়, কিন্তু দুজন দুজনকে তুই তুই বলে ডাকি। আব্বু আর ভাইয়ার অফিসে কাজ পড়ে যাওয়ায় ঠিক করা হলো আমাদের একাই যেতে হবে। আমি প্রথমে যেতে না চাইলেও ইলহামের ইমোশনাল ব্ল্যাকমেল আর মানসিক প্রশান্তির জন্য রাজি হলাম। টিকিট কেটে আনা হলো, বাসে করে যাব আমরা। মধ্যরাতের বাস। আজ রাতে বাস ধরতে হবে, সব গোছগাছ করে নিলাম। বিকালবেলা রুমে বসে আছি, এমন সময় আম্মুর ফোন বেজে উঠল। কাছে পিঠে কেউ না থাকায় আমি আস্তে ধীরে উঠে গিয়ে ফোন রিসিভ করলাম। আনুর নাম্বার ছিল। আসসালামু আলাইকুম বললাম। ওপাশ থেকে নীরবতা শোনা গেল। কে বলছে? আমার কথা রাখবি না ইরু? চমকে উঠলাম। 4 দিন পর অভ্র ভাইয়ের গলা শুনতে পেলাম। রাখবি না? আমাকে নিজের কাছে অপরাধী করে দিবে? আমি হালকা নিঃশ্বাস ফেললাম। বললামই তো একবার। এরকম করার কোনো কারণ আছে? আছে। কি? কারণ আমি খুনি হতে চাই না, মা হতে চাই। কিন্তু আমি তা চাই না। আপনার চাওয়া না চাওয়া দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। ভালোবাসি তোকে ইরু। হাসালেন আমায়। একদিনই প্রেমে কিভাবে পড়লেন মিস্টার অব্র আহমেদ? মিথ্যা কথা কম বললে বোধহয় ভালো হতো। উনি রেগে বললেন, আমি কোনো মিথ্যে বলিনি। আপনার লেম কথাগুলো প্লিজ আপনার কাছে রাখুন, আর এসব নাটক বন্ধ করে আমাকে শান্তিতে থাকতে দিন। উনি আবারও অসহায় গলায় আবল তাবল কথা শুরু করে দিলেন। আমার প্রচণ্ড রাগ হতে লাগলো। কি ভাবেটা কি উনি নিজেকে? প্রিন্স চার্মিং নাকি বিল গেটস, যে ওনার সুন্দর চেহারা আর টাকা লোভে পড়ে আমি ওনার অন্যায় মেনে নেব? হাও! আমি বিরক্ত গলায় বললাম, আপনি আপনার বকবক অন্য কাউকে গিয়ে শোনান। একটা কথা মাথায় এবং মনে গেঁথে নিন, এই বাচ্চাটা শুধু এবং শুধুই আমার একার। আপনার কোনো কিছুই যেমন আমার নয়, ঠিক তেমনি এই সন্তানও শুধু আমার। কখনো বাবার অধিকার নিয়েও সামনে আসবেন না। নিজের মতো থাকবেন আর আমাকেও থাকতে দিন। আমি মরি বা বাঁচি তাতে আপনার কোনো কিছুই হবে না। সো এনজয় ইউর লাইফ, বাই বলে ফোনটা কেটে দিলাম। ঠিক করেছি, কাঁদবো না, হাসবো। শুধু আমার বাচ্চাটার জন্য অব্র আহমেদ নামক লোকটাকে ভুলে থাকতে হবে। রাতের বেলা আমরা রেডি হয়ে গেলাম। আব্বু আর ভাইয়া আমাদের বাস স্টপে নিয়ে আসলেন। প্রথমে একটা বাসে করে বান্দরবন পৌঁছাতে হবে। আর আনিশাপুদের বাড়িতে আমরা কখনো যাইনি। ওদের বাড়ি নাকি পাহাড়ের অনেকটা উপরে, তো সেখানে যেতে হবে গাড়ি করে। আর সেই গাড়ি নিয়ে আসবে আনিশা আপু। যাই হোক, আমরা বাসে উঠলাম। জানি না মনটা কেন খসখস করছে। মনে হচ্ছে অভ্র ভাই আশেপাশে আছেন। বাস চলছে নীরবে, নিঃশব্দে। যাত্রীরা অনেকেই ঘুমিয়ে কাদা। আম্মু আর ইলহামও ঘুমাচ্ছেন। যাত্রীদের মধ্যে একমাত্র আমি ঘুমাইনি। ঠান্ডায় হাত পা জমে যাওয়ার অবস্থা। ভোর হতে তখনও বাকি। চারদিক অস্পষ্ট অন্ধকারে ঢাকা। শীতের ঠান্ডা হাওয়া বইছে। আকাশে ধীরে ধীরে ফুটে উঠেছে সূর্যের লালিমা মাখা আলো। বোঝাই যাচ্ছে সূর্য উঠতে বেশি দেরি নেই। শীতের রোদ যে মিষ্টি হয়, এটাই ভরসা, নইলে ঠান্ডায় মরেই যাব। সবুজে ভরা আশেপাশে প্রকৃতি, অনির্ধ পরিবেশ। বাসে বসে একই রকম লাগছে। আমিও গায়ের পাতলা চাদরটা দিয়ে নিজেকে ভালো করে ঢেকে নিলাম। বাসটা নীরবে নিঃশব্দে এগোচ্ছে। খোলা জানলা দিয়ে আসছে প্রথম সকালে নরম মিষ্টি রোদ। আমার পাশে ইলহাম সিটে হেলান দিয়ে ঘুমাচ্ছে। আমি বুঝতে পারি না এই ভোরে বাসে মেয়েটা কীভাবে ঘুমিয়ে পড়তে পারে। এত ঘুম কোথা থেকে আসে ওর? ঘুমকুমারীর মতো যখন তখন ঘুমিয়ে পড়া ইলহামের অভ্যাস। আমি বাসের খোলা জানলা দিয়ে বাইরে দৃষ্টি মেলালাম। চারপাশটা ছবির মতো সুন্দর, যেন কোনো চিত্রকরের নিপুণ হাতে আঁকা। এতটা সুন্দর যে ভাবনায় হারিয়ে যাওয়া যায়। সবুজে ঘেরা পাহাড়, গাছগাছালি আর সুজলা সুফলা তে প্রান্তর। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার অনেক দিনের লালিত ইচ্ছাটা আজ মনে হচ্ছে পূরণ হবে আমার। দৃষ্টি অনেক দূর। বাসটা হঠাৎই থেমে গেল। আমি সহ বাসের যাত্রীরা একটু সামনের দিকে হেলে পড়ল, কিন্তু সাথে বসে থাকা আমার ঘুমকুমারী মনের ঘুম ভাঙল না। শুধু একটু নড়ে চড়ে বসলো। সামনের চেকপোস্ট পার করে 5 মিনিট পর গাড়িটা আবারও চলতে শুরু করলো। ততক্ষণে সূর্যদেব উঁকি দিল পূর্ব দিগান্তে। সূর্যের নরম আলো ছড়িয়ে পড়েছে গাছের পাতায় পাতায়। ডানা মেলে ভোরের আকাশে উঠছে পাখিদের ঝাঁক। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা সাপের মতো হেঁকে বেঁকে উপরের দিকে উঠেছে।
বাগ দিতে হয় সাবধানে, একটু অসাবধানতা হলে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এইসব রাস্তাতে। আমি একটু পরপর মুগ্ধ হচ্ছি আর কল্পনায় নিজেকে হারাচ্ছি। বড় ভালো লাগছে। এইভাবে যদি জীবন কেটে যেত কতই না ভালো হতো। অভ্রভাই যদি সব কিছু মেনে নিতেন তাহলে এই খুশিটা দ্বিগুণ হতো। চাপা কষ্টটা আর থাকতো না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। লোকটা কি করছে কে জানে, শুধু আশেপাশে তার অস্তিত্ব টের পাচ্ছি। অনেকক্ষণ পর একটা স্টপেজের সামনে এসে বাসটা থামলো। বাস থেকে নেমে আমরা দেখলাম স্টপেজে দাঁড়িয়ে আছে আনিশা আপু। আমাদেরকে বাস থেকে নামতে দেখে আপু হাসি মুখে দৌড়ে এলো কাছে। খুশিতে গদগদ হয়ে আম্মুকে জড়িয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছো তুমি ছোট চাচি? ভালো, তুই? ভালো। তারপর আমাকে আর ইলহামকে জিজ্ঞাসা করলো, কেমন আছিস তোরা? আমি হাসি মুখে উত্তর দিলাম, ভালো আছি। তুই কেমন আছিস? বাসায় সবাই কেমন আছে? ভালো আছে সবাই, আমিও ভালো আছি। ইলহাম ফোরন কেটে বলল, ভালো তো থাকবাই, বিয়ে করে জামাইয়ের সাথে রোম্যান্স করার সুযোগ পেয়ে গেল না। আর হতভাগী আমার বিয়ে নিয়ে আব্বু আম্মু ভাবেই না। ঠিক আছে, আমার একটা দেবর আছে, তোর সাথে ব্যাটার লাইন লাগিয়ে দেবো। তোর আপু আম্মু রাজি না হলে দুজনেই পালিয়ে গিয়ে ফুটস করে বিয়ে করে নিস। তারপর আম্মুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোমাদের আসতে অসুবিধা হয়নি তো? না মা, একদম অসুবিধা হয়নি। না বোন, বাসে বসলাম আর সোজা চলে এলাম, কোনো অসুবিধা হয়নি। আনিশা আপু বেদে ব্যস্ত হয়ে বলল, উফ, চল চল, এখনো দাঁড় করে রেখেছি তোমাদের, বাড়িতে গিয়ে কথা শুনবো। চলো, এখন বেশ ঠান্ডা পড়েছে, গায়ে ওভারকোট জড়িয়ে নে। আমি সুটকেস হাতে নিয়ে বললাম, চল। আনিশা আপু চোখ বড় বড় করে বলল, এই অবস্থায় জিনিসপত্র ক্যারি করা ঠিক না, আমার কাছে দে ছাগল। কিছু হবে না। চুপ, দে বলছি। বিয়ে করে ভাবছো ঢং দেখাবা? আমার সাথে ফর্মালিটি নট অ্যালাউড। আমি আনিশা আপুর কথা শুনে হাসলাম। আনিশা আপু আমাদেরকে নিয়ে গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। কুয়াশা ঘন হয়ে গেছে, গাড়ির কাজ অস্বচ্ছ। ড্রাইভার হেডলাইটের আলোতে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। আম্মু চারপাশে চোখ বুলালো, বলল, তোদের এই জায়গাটা তো খুব সুন্দর অনু। তাই নাকি? তোমার পছন্দ হয়েছে? ভীষণ। আচ্ছা, তোদের এখানে তো অনেক পাহাড় টাহাড় আছে, তাই না? চাচি। এভাবে নানান কথা বলতে বলতে একসময় বাড়ি পৌঁছালাম আমরা। লোহার গেট পেরিয়ে বাড়িতে ঢুকলাম আমরা। সুন্দর ছিমছাম বাড়ি, সামনে বাগান, একপাশে মুরগির খোয়ার রয়েছে। রোদের আলো গাছের ফাঁক গলে এসে পড়েছে জানলার কার্নিশে, বাড়ির ছাদে। আমার চোখ ধাঁধিয়ে গেল, বাতাসে আমার খোলা চুলগুলো উঠছিল। এত সুন্দর দৃশ্য শুধুমাত্র বইয়ে দেখা যায় আর কল্পনা করা যায়। চোখ বন্ধ করে সব কিছু অনুভব করার চেষ্টা করছি। আমি বাড়ির লনে দাঁড়িয়ে ভাবছি, আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? আনিশারা না জানি কত মজা করে থাকে এখানে। প্রকৃতির কোলে বেড়ে ওঠার সুযোগই বা কয়জন পায়? এই জন্য এক স্বপ্নের দেশ। আমার কল্পনায় হারালাম। মনে হলো পৃথিবীর পাড়ে হাঁটছি, সব কিছু অবান্তর, অবাস্তব। চারিদিকে যেন নীলে নীল, সবুজে সবুজ, হলুদে হলুদ। চুলগুলো উঠছে হাওয়ায়, জাহাজের পালের মতো। অনেকদিন এমন সুন্দর দৃশ্য দেখি না। চোখগুলো লেগে আসছিল। হঠাৎই চোখ মেলে দেখি চারিদিকে আলোর ঝিলিকে ভরে গেছে। ফুলগন্ধি হওয়ার মাঝে আমি বুঝতে পারি ছিলাম স্বপ্নের দেশে। চোখ খুললাম, সামনে তাকিয়ে দেখি একজন কোমর হাত দিয়ে ভ্রুকুসকে আমার দিকে তাকিয়ে আছে। আনিশা আপু কোমরে হাত দিয়ে সন্দেহী চোখে আমার দিকে তাকিয়ে আছেন। গোল গোল চশমা ভেদ করে বাদামি চোখ মেলে আমার দিকে এইভাবে তাকাতে দেখে আমিও ভাবুকের মতো আপুর দিকে তাকিয়ে রইলাম। আপু বলল, এভাবে দাঁড়িয়েছিস কেন? কিছু ভাবছিস? কি ভাবছি আমি কোথায় আসলাম, বাংলাদেশ নাকি সুইজারল্যান্ড? আনিশা আপু ভ্রুকুসকে বলল, এরকম মনে হবার কারণ? তোমাদের এই জায়গাটা, বাড়িটা কত সুন্দর। ভাবা ভাবি বাদ দিয়ে ভেতরে আয়। আমি চারপাশে চোখ বুলিয়ে পা বাড়ালাম সামনে। ছোট্ট দুটি সিঁড়ি বেয়ে বারান্দায় উঠে এলাম। সামনে বিশাল ড্রয়িং রুম, পা দিকে ডাইনিং রুম, দুটোর স্পেসে আছে রান্নাঘর। আমারও বয়স্ক মহিলাদের সাথে কথা বলছেন। ইলহাম বাচ্চাদের খুব ভালোবাসে, সেজন্য বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করেছে। আমি চাচু আর বড় চাচিকে কুশল বিনিময় করলাম, সবার সাথে কথাবার্তা বললাম। হাউকাওয়ে একসময় বিরক্ত হয়ে গেলাম, মাথা ব্যথা হয়ে যাচ্ছিল।
আনিশা আপু আমাকে ওর রুমে নিয়ে গেল। আমি ফ্রেশ হলাম, বসে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। কি সুন্দর দৃশ্য! কতটুকু উঁচুতে এই বাড়িটা আমি তা জানি না, তবে মানুষদের একটা বিড়ালের সাইজ মনে হচ্ছে। বিশাল বিশাল পাহাড়েরা যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ চোখ পড়ল ছোট একটা জলস্রোত, উপর থেকে পানি গড়িয়ে নিচে পড়ছে। ঝর্ণা নয়, তবুও এটাকে আমি ঝর্ণা নামে আখ্যায়িত করলাম। মনে হচ্ছে পাহাড়টা বোধহয় কাঁদছে আর সেগুলো ঝর্ণার জল হয়ে গড়িয়ে পড়ছে। চারিদিকে সবুজ গাছপালা, হালকা কুয়াশা, আর আকাশে ভেসে বেড়ানো বিশাল বিশাল তুলোর ন্যায় মেঘের সমুদ্র। উফ, কি অস্থির দৃশ্য! অব্র ভাইটা যদি বুঝতো তাহলে লোকটাকে এখানে নিয়ে আসা যেত। আর এই অবস্থায় তো আমি হাঁটতে বা ঘোরাঘুরি করতে পারবো না। অব্র ভাইয়াকে বলতাম আমাকে পাজা কোলে করে নিয়ে ঘুরে ঘুরে দেখাতো। বউ বাচ্চা নিয়ে ঘোরার মজাটা তখন বুঝতো। কিন্তু লোকটা এসব চায় না। এক বুক দুঃখকে সাথী করে দূরের ঝর্ণার পানি চেয়ে রইলাম। আমার চোখ ভিজে উঠল। একটা পুরনো গানের কথা মনে পড়ল। কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে ঘুরে দেখি আনিশা আপু। বলল, কি ভাবছিস ইরু? কিছু না। আচ্ছা, একটা কথা বলতো, কি? অব্র ভাইয়া এলো না কেন? পাগল ছাগল মানুষ, ওনার কথা বাদ দাও। আবার কি করলো? বিশাল এক ইতিহাস। বলতো কি হয়েছে? আমি আপুকে সবটা ঘটনা খুলে বললাম। আপু বিস্তারিত শুনে এত অবাক হলো যে কয়েক মিনিট কথাই বলতে পারলো না। আমি বললাম, এবার বুঝলে? আপু মাথা নাড়িয়ে বলল, এত সাংঘাতিক ছেলে! হবেই তো। বিয়ের রাতে আমাকে কি বলেছিল জানো? কি বলেছিল আমাকে নিয়ে টই টই করে ঘুরবে, আর নতুন নতুন মেয়ে পটাতে আমি যাতে ওনাকে হেল্প করতে পারি। ইভেন ওনার বন্ধুর সাথে নাকি আমাকে ভালো মানাবে। উনি আমার মতো নিরামিষ মেয়েকে প্রেম করা শিখাবে। আচ্ছা বলো তো, কোন বর তার বউকে এসব কথা বলে? বুঝলা কেমন পাগলের পাল্লায় পড়েছি? আর এখন তো আরেক ঝামেলা শুরু করেছে। আপুর মুখটাতে হালকা ভয়ের ছাপ দেখা গেল। বলল, আমার বর যদি এমন হয়, ও আল্লাহ, আমি হার্ট ফেল করে মরেই যাব। আমি হাসলাম, বললাম, এরকম হবে না নিশ্চিত। অব্র ভাই দ্বিতীয়টি এ পৃথিবীতে নেই, সো রিল্যাক্স আপু। আপু হাসলো, বলল, আসলে আমার মনে হয় বেচারা তোকে ভালোবাসে, সেজন্যই তো এরকম করেছে। ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, সেখানে তুই বউ বলে কথা। এটা আমার প্রতি মায়া, ভালোবাসা নয়। সেটা অন্য বিষয়। এখন এতদিন থাকলি মায়াটাই ভালোবাসায় পরিণত হয়েছে। অনেকে আছে যারা রাগী, ইগো বেশি, তারা ভালোবাসলেও কখনো মুখ ফুটে কিছু বলে না, রাগ দেখায়, কেয়ার করে, চোখের আড়াল হতে দেয় না, এটাই ভালোবাসা। তুই ছোট, তাই বুঝলি না। বলে আপু মুচকি হেসে উঠে গেল। আমি ভাবছি, এগুলো কি সত্যি? একসময় বকাটে ট্যাগ পাওয়া লোকটি কি আজ আমায় সত্যি ভালোবাসে আর আমাকে হারাতে চাইছে না? এই জন্যই বাচ্চাটাকে অ্যাবর্শন করতে বলেছে। কিন্তু যাই হোক, এটা অন্যায়। আমি ওনার ভালোবাসা পাওয়ার জন্য নিজের বাচ্চাকে মোটেও বলে দিব না। এটাই ফাইনাল অ্যান্ড লাস্ট ডিসিশন। কিছুক্ষণ পরে আনিশা আপু ট্রেতে করে দুধ, কিছু ফল আর পায়েস নিয়ে এলো। আমি খেতে না চাইলেও জোর করে খাইয়ে দিতে লাগলো। বমি বা গা গুলোনো ভাবটা আমার নেই, বেশ সুস্থ আছি। রাতের বেলা আমি আর ইলহাম আপুর রুমে থাকবো। গেস্টরা অন্য ঘর দখল করে নিয়েছে। বিয়েবাড়ির ঝামেলায় সবাই খুব ক্লান্ত। দুদিন পরে বিয়ে। আপুর রুমের জানলাটা আমার সবচেয়ে বেশি প্রিয়। আমি ঠিক করেছি জানলাধারী শুব। কিন্তু বিধিবা আমার ছোট্ট বোন, সে কিছুতেই আমাকে এখানে শুতে দেবে না, নিজে শুবে। আমিও নাছর বান্দা। পরে আনিশা আপু অনেক বুঝিয়ে সুঝিয়ে ইলহামকে অন্য পাশে শুতে বলল। আহা, কি ঝিরিঝিরি বাতাস, মনটাই জড়িয়ে যায়। খোলা জানলা ভেদ করে গুড়ি গুড়ি বৃষ্টির ছিটে ফোঁটা এসে পড়ছে গায়ে। আমার খুব আনন্দ লাগছিল। বালিশে হেলান দিয়ে বসে আনিশা আপুর মোবাইলে ওর বরের ছবি দেখছি। দেখে ভালো ছেলে মনে হলো, একটা ব্যাংকের ম্যানেজার। দেখতে খারাপ না, আপুর সাথে বেশ মানাবে। আমার এক পাশে আপু, অন্য পাশে ইলহাম, সবাই মিলে দেখছি। তারপর ফেসবুক স্ক্রল করলাম, কিছুক্ষণ এটা সেটা দেখলাম, হাসাহাসি করলাম। ইলহাম আমার হাত থেকে ফোনটা নিয়ে হঠাৎ বলল, ভাইয়াকে সার্চ দিই। দে দেখি। ইলহাম অব্র আহমেদ ফারবিন লিখে সার্চ করতে ভেসে উঠল ওনার আইডি। আমরা ঘেটে ঘুটে দেখতে লাগলাম এবং আমি বেশ অবাক হলাম। প্রোফাইলে দুটো কিউট টুইন বাচ্চার ছবি দেওয়া, কভারে ওনার পিকচার। ওনার ছবিতে হাজারও বেশি লাইক, কমেন্ট। কি ছবি আপলোড দেয় বাবারে! যেমন অব্র ঠিক তেমনি তার ছবি।
কিন্তু বাচ্চার ছবি ডিপিতে রাখার মানেটা কি বুঝলাম না। নিজের বাচ্চাকে মারতে চেয়ে আবার ভালো বাবা সাজার নাটক করছে নাকি সোশ্যাল সাইডে? যত সব ঢং। আসলে মানুষ তার বাস্তব জীবনে এক আর সোশ্যাল লাইফে আরেক। ওখানে কে ভালো কে মন্দ বোঝাই যায় না। কাউকে বিশ্বাস করতে গেলে ভয় হয়, সুযোগ পেলে অপমান করতেও ছাড়ে না। যাই হোক, এটা আপুর ফ্যাক আইডিটার নাম হচ্ছে জহির মিয়া। সেই জন্য আপু একটা প্ল্যান করলো। সেই মতো অব্র ভাইয়ের ইনবক্সে গিয়ে লিখলো, আসসালামু আলাইকুম। অব্র ভাই বোধহয় লাইনই ছিল। মিনিট 5 পর উত্তর আসলো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ডিপিতে বাবুর পিকগুলো কার? আপনার বেবির? না, তাহলে কার? আপনাকে বলবো কেন? আজব তো। মনে হচ্ছে উনি বোধহয় রেগে গিয়েছেন। আপু লিখলো, না মানে আমি আপনাকে চিনি। চিনেন মানে? কে আপনি? ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা, তারপর বললেন, ইরুর যে বন্ধু আছে আমি তো জানতামই না। আসলে ও আমার বন্ধুও নয়। আমরা তো 2 বছর যাবৎ প্রেম করছি, ইভেন এখনো কন্ট্যাক্টে আছি। অব্র ভাই রেগেছেন, লিখলেন, মিথ্যা বলার জায়গা পাস না। মিথ্যে বলবো কেন? ওকে আপনি যেমন দেখেন ও কিন্তু ততটাও সাদাসিধে নয়। উপরে এক ভেতরে আরেক। নিহাতি ওর ফ্যামিলি জোর করে ওর বিয়ে দিয়েছে, নইলে কখনোই আপনাকে বিয়ে করতো না। আমি তো আজও ওকেই ভালোবাসি। ওদিকে আপু এসব লিখছে আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আপুর প্ল্যানটা ঠিক কি তা বুঝলাম না, তবুও দেখি ইলহাম আর আপু মিলে কি করতে পারে। চুপ, আমি তোর কথা বিশ্বাস করি না। ছবি পাঠাবো? আমাদের দুজনের অন্তরঙ্গ মুহূর্তে কিছু অনেক ছবি আছে, চাইলে দিচ্ছি, কিন্তু ছবিগুলো অ্যালবাম থেকে কালেক্ট করতে হবে, আপাতত নেই। অন্তরঙ্গ মুহূর্ত মানে কি বলতে চাইছিস তুই? আমি আস্তাক ফিরুল্লাহ বলে আপুর দিকে তাকালাম। আপু হেসে বলল, দেখ কেমন জব্দ করি, তুই শুধু মজা নেই রু। আপু লিখলো, এটা তো আপনার বোঝার কথা। আচ্ছা, আমি বিশ্লেষণ দিচ্ছি, ওকে? তোর বিশ্লেষণ আমি চাইনি। কি বলতে চাইছিস তুই, কুত্তার বাচ্চা? আপু আর আমি হেসে দিলাম। ইলহাম হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে, পেট ফেটে হাসি আসছে, জ্বলছে। ব্যাটা অব্র ভালোই জ্বলছে। আপু আমাকে বলল, এবার আসল বোমটা ফাটে। আমি অবাক হয়ে বললাম, আর কিছু বাকি আছে? আসল ক্লাইম্যাক্স এখন শুরু, সো এনজয়। ওকে। এদিকে অব্র ভাইয়া বারবার গালাগালি দিচ্ছে। উনি লিখেছেন, কথা বলছিস না কেন? এই কথা বল। মিথ্যাবাদী, জোচ্চোর, এরুর নামে মিথ্যা বলিস? শালা হারামি, তোর জীব যদি টেনে না ছেড়ে আমার নামও অভ্র নয়। রিল্যাক্স, আমি সোজা সাপটা কথা পছন্দ করি তো বলে দিচ্ছি। কিসের কথা? আসলে ইরাম তো এখন প্রেগনেন্ট, আর ও এখন চাইছে বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলতে। প্রথমে চাইছিল না, আসলে মা তো, কিন্তু আমি অনেক করে বুঝালাম যেখানে বাচ্চার বাবাই তার সন্তানকে চাইছে না, তখন ইরামের রেখে লাভ কি, ওটাকে নষ্ট করে ফেলতে। তারপরও আমার কাছে চলে আসবে, দেন আমরা বিয়ে করে সুখে থাকবো। কার না কার বাচ্চা, একে আমি কেন পুষবো? আমি আমার বাচ্চাটাকেই শুধু দেব। আসলে একটা বাচ্চাই তো সম্পর্কের আসল ভিত্তি, সম্পর্ককে এক সুতো গেঁথে রাখে। বাচ্চা না থাকলে সম্পর্কের মূল্যই কি? বাচ্চার জন্যই তো বাবা মা কখনো আলাদা হয় না, তাই না? আর ইরামের আর আপনার বাচ্চাটা তো হুদাই, একে নষ্ট করিয়ে আমি আর তার নতুন জীবন করব। এই এই ছিল আপুর আসল উদ্দেশ্য। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। অব্র ভাইয়া মেসেজ সিন করেছেন অনেকক্ষণ, তবুও রিপ্লাই করলেন না। প্রায় 20 মিনিট পরে ভয়েস নোট এলো। আপি প্লে করলো। অব্র ভাইয়া রাগী গলায় বললেন, তোর প্ল্যান আমি সাকসেস হতে দেব না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ইডিয়ট। তোকে বের করে ছিঁড়ে যদি না ফেলে, তাহলে আমিও মানুষ না। আমার বাচ্চাকে মেরে তুই সুখের সংসার করবি? এটা হতে দেব না। আমি আমার সন্তানের কিচ্ছু হতে দেব না, না ইরুকে, বিকজ আই লাভ হার আ লট। পাহাড় চূড়ে বেজে চলছে মদ্রের শেষ বাঁশির সুর। পাহাড় থেকে পাহাড়ে সেই সুর প্রতিধ্বনিত হয়, হতে হতে উড়ে চলে বহুদূর। বহু কাল ধরে আদিবাসীদের এই রেওয়াজ চলছে পাহাড়ি গ্রামগুলোতে। আজ আনিশাপুর গায়ে হলুদ, সেজন্য চেনা জানা আদিবাসীরা প্রায় সবাই এসেছে। বাড়ির লনে ছোটোখাটো আয়োজন, সেখানে আগুন জ্বলছে, গান বাজনা করা হচ্ছে পাহাড়ি রীতিনীতি মেনে। অন্যদিকে আপুর গায়ে হলুদের আয়োজন। আপুকে একটা সবুজ শাড়ি পরানো হয়েছে, সাথে কাঁচা ফুলের গহনা, খুব সুন্দর দেখাচ্ছে। ইলহাম আর আমি হলুদ শাড়ি, সবাই সাজগোজ আর ছবি তোলা নিয়ে ব্যস্ত। বাড়ি ভর্তি মেহমান গিজিগিজি করছে। আমি অনুষ্ঠানে অ্যাটেন্ড করে এক কোণে বসে আছি, আদিবাসীদের নাচ গান দেখছি। আম্মুকে বললাম ঘরে গিয়ে ঘুমাবো, আমাকে যাতে কেউ ডিস্টার্ব না করে।
আর ডিস্টার্ব করবি বাইকে, সবাই তো বিজি এখানে, অনেক রাত পর্যন্ত এসব চলবে। আম্মুকে বলে আসার সময় ভাবলাম একটু দেখে আসি আনিশা আপুকে। বারান্দা পেরিয়ে পাশের জঙ্গলটা পার করে ওনাকে যেতে হয়। বড় একটা জলপই গাছের নিচে আসতেই হঠাৎ কে যেন আমার চোখ বেঁধে দিল, হাত দিয়ে চেপে ধরল মুখ। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু পারলাম না। আমাকে কোলে তুলে কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে। আমি হাত পা ছুটছি, কিন্তু কিছুই হচ্ছে না। অনেকক্ষণ পর ঠান্ডা বাতাস এসে গায়ে লাগতেই আমার শরীর কাঁটা দিয়ে উঠল। কত শুনেছি পাহাড়ে ডাকাত থাকে, মেয়ে দেখলেই নাকি তুলে নিয়ে যায়। তাহলে কি আমিও ডাকাতের শিকার? হিয়া খোদা, রক্ষা করুন আপনার অধম বান্দিকে। অব্র ভাই কোথায় আপনি? আপনারইরও বিপদে পড়েছে, প্লিজ বাঁচান। মনে মনে দোয়া করছিলাম। অনেকক্ষণ পর কে যেন আমাকে নরম কোথাও বসালো, চোখ মুখ খুলে দিল। আমি আধো আধো চোখ খোলার চেষ্টা করে সামনে তাকাতেই দেখি অব্র ভাই দাঁড়িয়ে আছেন, ঠোঁটে মিষ্টি হাসির রেখা। কি সুন্দর দেখাচ্ছে লোকটাকে। আর আমি আনিশাপুর রুমে, যেখানে আসবো বলে রওনা দিয়েছিলাম। জানলা দিয়ে ঠান্ডা বাতাস এসে লাগছে আমার গায়ে। আমি ওনার দিক থেকে চোখ ফিরিয়ে বললাম, কি হয়েছে? আপনি এখানে কেন? আমার ক্ষতি করার জন্য পিছু পিছু এসে পড়লেন? না। তাহলে চলে যান, আপনাকে আবার সহ্য হয় না, যান প্লিজ। বলে কেঁদে উঠলাম। অব্র ভাই হাঁটু গেড়ে বসলেন আমার সামনে, আমার গালে হাত দিয়ে বললেন, এরকম করিস না প্লিজ। তুই এরকম করলে আমি কোথায় যাব বল? যেখানে ইচ্ছে। আমার শুধু তোকে দেখতে ইচ্ছে হয়, তোর পাশে থাকতে ইচ্ছে হয়। এসব আপনার কিচ্ছু হয় না, মিথ্যে বলছেন। আমার বাচ্চাকে মেরে ফেলতে এসেছেন, দূরে যান আপনি। এরকম কিছু না ইরু, আমাকে ভয় পেয়ে দূরে থাকিস না। আমি তোদের কিচ্ছু করব না। আমার আমার তো বাচ্চাটাকে চাই। তোকে সারা জীবন আমার কাছে তো ওই রাখবে, তাই না? সব আপনার চাল আমার ক্ষতি করার। এসব বলে ভুলিয়ে বালিয়ে বোকা বানাতে চান আপনি। আমি কিন্তু আগে সেই বোকা নই। চুপ কর ইরু, বলছি তো আমি তোদের দুজনকে চাই। তাহলে বিশ্বাস করছিস না কেন? আমাকে কি একবার সুযোগ দেওয়া যায় না? আমি কি এতই খারাপ লোক? তুই যদি আমাকে বিশ্বাস না করিস তাহলে কি করে বিশ্বাস করবি বল? পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মরলে? আমি চুপ। উনি আরও রেগে গেলেন, সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বললেন, ওকে, আমি চাচ্ছি, তারপর ঠিকই বিশ্বাস করবি। গুড বাই। পা বাড়ালেন দরজার দিকে। আমি ভয় পেয়ে গেলাম। সত্যি আবার পাহাড় থেকে ঝাপটাপ দিয়ে মরে যাবে না তো? হতেও পারে, যার আগে ছেলে, একে থামাতেই হবে। আমি এক প্রকার দৌড়ে ওনার বুকে ঝাঁপিয়ে পড়লাম। না না, কোথাও যেতে হবে না। বাচ্চাটা কি বাবা ছাড়া বড় হবে নাকি? আপনি কোথাও যাবেন না। উনি আমাকে ঠেলে সরিয়ে চলে যেতে চাইলেন। বেশ রেগে আছেন বুঝতে পারছি। ওনার রাগ ভাঙাতে আমি ওনার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম। উনি চুপ হয়ে গেলেন। ওনাকে ছেড়ে দিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে বললাম, পাহাড়ে যেতে চাইলে আমাকেও নিয়ে যাবেন কাল, ওকে? আপনার কোলে উঠে আমি আর আমার বেবি ঘুরবো, নৌকায় উঠবো, নিয়ে যাবেন তো? অব্র ভাই মুচকি হাসলেন, বললেন, তোর একার না, আমার বাচ্চাকে আর বউকে নিয়ে যাব। পরের দিন সকালে সবাই অব্র ভাইকে দেখে অবাক। সব কিছু মেনে যে উনি আসলেন এইটাই ভালো। আনিশা আপু আর ইলহাম তো মুসকে মুসকে হাসছে, কানাকানি করছে। আনিশা আপুকে খুব আবেদনময় লাগছে। একটু পর বিয়ে বলে কথা। সোনালি জরির লেহেঙ্গা আর ম্যাচিং অর্নামেন্টস, সব কিছু সুন্দর। আমরা সবাই রেডি হলাম সুন্দর করে। বরপক্ষ ঢাকার, সেজন্য তাড়াতাড়ি এসে পড়েছে এবং 1টার দিকে রওনা দিয়ে দিবে। 12টার দিকে বিয়ে হয়ে গেল। সবাই খুব আনন্দ করলাম। খাওয়া দাওয়া করে ঘরে এসে বসতে আমার উনি এলেন, বিরক্ত গলায় বললেন, চল তো ঘুরতে চাই। আমি অবাক হয়ে বললাম, এখন? হুম। আপু তো চলে যাবে একটু পর, দেখা করব না? এখন করে নে না, ঢাকায় গিয়ে তুই সবসময় দেখা করতে পারবি। আয় তুই। আমি ঘুরতে যাওয়ার আনন্দে সব কিছু ভুলে আম্মু। আপু সবাইকে বলে এলাম যে ওনার সাথে ঘুরতে যাচ্ছি। ইলহাম যেতে চাইলে আমি সাথে নিলাম না। বর আমার, ঘুরবো আমি, ওকে দিব কেন? বুদ্ধি করে যে পাগল লোকের মাথা থেকে ভুট্টা নামিয়েছে, এর জন্য অন্য কিছু ট্রিট দেব, বাট ঘুরতে নিব না। গাড়িতে করে আমরা যাচ্ছি। আশেপাশে অনেক পাহাড়, গাছপালা। এসব সৌন্দর্য দেখতে দেখতে আমরা দুপুরের দিকে থানচি পৌঁছাই। থানচি বান্দরবনের একটা উপজেলা। পাহাড় বিশিষ্ট নদীর কলকাকলিতে মুখরিত ছোট্ট একটা শহর। পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা জাঙ্গু নদ। এই সৌন্দর্য মুগ্ধ করে দিল আমায়। একপাশে থানচি, অন্যদিকে পাহাড়, মাঝখানে বয়ে চলেছে নদ। আমরা যাব র্যামাইন্ত্রী। নদীপথে যেতে লাগে 4 ঘন্টা। একটা রিজার্ভকৃত নৌকায় আমরা দুজন উঠলাম। অপ্রভাই সাবধানে উঠলেন আমাকে নিয়ে। ইঞ্জিন চালিত লম্বা আকৃতির চিকন নৌকা।
চলতে শুরু করলো নৌকা। নৌকা চলছে, হঠাৎ শুরু হলো বৃষ্টি। চালক তাড়াহুড়া করে বড় একটা পলিথিন দিল আমাদের। অপ্রভায় পলিথিন দিয়ে আমাকে ঢেকে নিল নিজের সাথে। রাগী গলায় বলল, হলো তো, যত সব ন্যাকামো করিস। আমার বেবির শরীর খারাপ হলে তোকে মেরে ফেলবো। বলে হঠাৎ চুপ করে গেলেন। পাহাড়ি বনবৃষ্টিতে পলিথিন আমাকে পুরোপুরি প্রোটেক্ট করতে পারছে না। শরীর ভিজেছে, কিন্তু আমার ভালোই লাগছে। অপর ভাইয়ের কথা শুনে মনে মনে হাসছিলাম। আনিশা আপু কী প্ল্যান করলো যে বেটা বাচ্চার জন্য এত দরদ দেখাচ্ছে? গ্রেট আনিশা আপু। আমি কিছু না বলে চুপ করে রইলাম। নীল রঙের পলিথিনে আমরা দু কপত কপতি, কি রোমাঞ্চকর অনুভূতি। অপ্রভাই হঠাৎ আমার ঠোঁট দখল করে নিলেন। আমি ঠেলে সরিয়ে দিয়ে রাগী গলায় বললাম, এসব কি? নোংরামি যত সব। এভাবে বলছিস কেন? তা কিভাবে বলবো? পাবলিক প্লেসে এসব কি? এখানে কেউ নেই, নৌকার মাঝে দেখ উল্টে ঘুরে নৌকা চালাচ্ছে। ছি, বৃষ্টি পড়ছে আর আপনি হলিউডের শুটিং শুরু করেছেন। এরকম করছিস কেন? আমাকে কি আর ভালো লাগে না? এই ফ্যাসফেস বন্ধ করবেন তো? আপনার কথা আমার অসহ্য লাগছে। জানি। কি জানেন? এই সময় মুড সুইং হয়, হাজব্যান্ডকে বিরক্তিকর প্রাণী মনে হয়, মাঝে মাঝে আবার ভীষণ আদরও করে। তবে তুই আমাকে আদর করবি কিনা এ বিষয়ে আমি সন্দিহান। কাছে আসতে দিস না, আবার আদর। তুই আসলে একটা জল্লাদ। এই বেহায়া লোকের মুখে এসব কথা শুনে হাসবো না কাঁদবো বুঝলাম না। বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পর বৃষ্টি অবশ্য থেমে গেল। পাহাড়ের আবহাওয়া দ্রুত বদলায়। দুপাশে সুউঁচু পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী। কোথাও কোথাও দু পাহাড়ের মাঝখানে সরু নদী। কোনোভাবে নৌকা যেতে পারবে। দুই পাহাড়ের মাঝখান দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। পানিতে থাকতে থাকতে শ্যাওলা জমে গেছে। বড় পাথরগুলোর পাশ কাটিয়ে আঁকাবাঁকা করে নৌকা চলছে। পাহাড়ে দ্রুত সন্ধ্যা নামে। মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। নিঝুম অন্ধকারে আমরা পাথরে খরস্রোতী নদীতে। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। ক্লান্ত শরীরে কখন অব্রভাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। ঘুম যখন ভাঙল তখন দেখলাম আমি অব্রভাইয়ের গাড়িতে। পাশে উনি ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছেন। আমি নড়াচড়ে টের পাইনি বোধ হয়। লোকটাকে দেখতে এই মুহূর্তে আহামরি সুন্দর লাগছে। ওনার সাথে একসাথে ঘোরার স্বপ্নটা, লালিত ইচ্ছেটা আজ উনি পূরণ করে দিয়েছেন। নিজের ভুল বুঝতে পেরে উনি যে আমার কাছে ছুটে এসেছেন, সেটা কি ভালোবাসা না থাকলে হতো? নদের পাথরে বন্যতা, আকাশের উপর দিয়ে বয়ে চলা মেঘের ভেলা, বুনো পাখির কুজন, সব কিছুতে আমি আমার ভালোবাসার এক টুকরো সাক্ষী রেখে এসেছি। ভাবলাম উনি আমার জীবনকে আজ কিছু দিলেন। এটা এক অদ্ভুত পূর্ণতা, অসীমন্ত ভালোবাসা ওনার প্রতি। বান্দরবন থেকে এসেছি, কয়েক মাস কেটে গিয়েছে। আমার ভিতরে বেড়ে উঠেছে ছোট্ট একটা প্রাণ। কত কিছু সহ্য করতে হয়েছে ওর জন্য। এখন শেষ অবধি সব ঠিক থাকলেই হলো। আর অপ্রভাইও এখন বেশ বুঝদার হয়েছেন। আমার খেয়াল রাখা ছাড়া যেন দুনিয়াতে আর কোনো কাজই নেই। তবে কথা দিয়েছে আমি সুস্থ হয়ে গেলে উনি নিয়মিত অফিসে যাবেন, সাথে গ্র্যাজুয়েশনও কমপ্লিট করবেন। সারাক্ষণ কিছু না কিছু খাওয়ানোর ধান্দাই থাকেন উনি। আর আমিও ওনার কেয়ারে এখনও পর্যন্ত ফিট আছি। মামা, মামুনি আর এই ছেলে তিনজন মিলে আমার এতই খেয়াল রাখছে যে যেন আমি ঘরের দামি শোপিস। দিদা নিয়মিত নামাজ পড়ে, আমাকে এসে দোয়া পড়ে ফু দেন। বড় মা হবে বলে কথা। সবার কাণ্ড দেখে রীতিমতো হাসতে হাসতে পাগল হয়ে যায়। আব্বুও এখন ওনাকে ভরসা করেন। সন্ধ্যাবেলায় আমি বিছানায় বসে ওনার মোবাইল দেখছিলাম। অব্রভাইকে নিয়ে মামু একটু অফিসে গিয়েছে। হঠাৎ করে পেট ব্যথা শুরু হলো। বুঝতে পারলাম না কিসের জন্য এমন হচ্ছে। ক্রমশই ব্যথা বাড়ছে। এদিকে ডেলিভারি ডেটও খুব নিকটে। এই কথাটা মনে আসতে ভয়ে আমার আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল। তাহলে কি আমার লেবার পেন হচ্ছে? ব্যথায় গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। সাইড টেবিল থেকে পানির গ্লাসটা নিতেই সেটা ঠাস করে ফ্লোরে পড়ে ভেঙে গেল। আমি চিৎকার করে বললাম, দিদা, মামুনি। ওরা দৌড়ে এলো। আমাকে ব্যথায় কাতরাতে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবুনিটা? আমি কান্না করতে করতে বললাম, পেট ব্যথা করছে। মনে হচ্ছে লেবার পেন। মামুনিও মাথা নাড়ালো। এদিকে আমার অবস্থা কাহিল, মনে হচ্ছে মরেই যাচ্ছি। চোখে সব অন্ধকার, কালো বিমর্ষ দেখছি। চেষ্টা করছি সজাগ থাকার। যদি মরে যাই তাহলে আর কাউকে দেখতে পাবো না। জোর করে চোখ খোলার চেষ্টা করে সামনে থাকা দিদা আর মামুনিকে আধো আধো দেখলাম। ওনারা আমার মাথায় হাত বুলাচ্ছেন।
কিন্তু কি বলছেন আমি শুনতে পাচ্ছি না। কত পাগলামি করেছেন এই কয়টা মাস, আমাকে পুরো মাথায় করে রেখেছেন। প্রতি রাতে আমার পেটে কান লাগিয়ে বেবিদের নড়াচড়া টের পেতেন, কথা বলতেন, গান গাইতেন। ওনার এগুলো দেখে আমি কত হাসতাম। মা হওয়ার সময়টা পৃথিবীর সবচেয়ে আনন্দের কাজ। এর চেয়ে বড় আনন্দ দ্বিতীয়টি নেই। সব কিছু এক নিমিষে স্মৃতির পাতা খেলে গেল। কিন্তু এই মুহূর্তে আমার কান্নারত চিৎকার, চেঁচামেচি, আর্তনাদ ওনাকে দেখাতে চাই না, না ওনাকে আমার কষ্টের ভাগিদার করতে চাই। এমনিতেই লোকটা বেশ সেনসিটিভ। আমাকে হারানোর ভয়ে প্রথম দিকে যা পাগলামো করেছিল সেগুলো আমার মনে পড়ছে, আর সেই জন্যই ওনাকে এই খবর জানাতে চাই না। সব কিছু ঠিকঠাক হলে জানানো যাবে, আপাতত নয়। মামুনি প্রথমেই ওনাকে ফোন করতে গেলে আমি এসব বলে আটকাই। মামাকে ফোন করে সবটা জানানো হয় এবং অভ্র ভাইকে কিছু না জানাতেও বলে দেওয়া হয়। এরপর আব্বু আম্মুকে ফোন করা হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডক্টর দেখানো হলো আমাকে। তারা জানালেন সিজার করতে হবে, কারণ আমার টুইন বেবি হবে। মামা আব্বু ডাক্তারের কথা সায় দিলেন। আমাকে ওটিতে নিয়ে যাওয়ার পরে অনেক রিকোয়েস্ট করলাম যাতে সিজার না করা হয়। একসময় বাধ্য হয়ে ওরা আমার কথা মেনে নিল। বেশ কিছুক্ষণ পরে আমি আবছা চোখে দেখলাম ডাক্তারের কোলে বেবি, আরেকজন নার্সের কোলে। চিৎকার দিয়ে ওরা কান্না করছে। আমার কাছে মনে হলো এর থেকে মধুর মুহূর্ত পৃথিবীতে দ্বিতীয়টি নেই। ব্যথায় তখন আস্তে আস্তে জ্ঞান হারালাম। তখন রাত প্রায় 9টা। সব কিছু ঠিকঠাক হওয়ার পর অভ্র ভাইকে ফোন করে জানানো হলে উনি এতই অবাক হলেন যে ফোনে কয়েক মিনিট কিছুই বলতে পারলেন না। সাথে সাথেই রওনা দিলেন অফিস থেকে। হন্তদন্ত হয়ে হসপিটালে এসে রেগেমেগে একাকার হয়ে গেলেন। কেন তাকে জানানো হয়নি, কি করে সব হলো। সবাই ওনার কাণ্ড দেখে হাসাহাসি করছে। এমন সময় দিদা খুশি খুশি গলায় জানালেন যে তাদের ফ্যামিলিতে একটা দুজন এসেছে। উনি অবাক হয়ে বললেন, কখন ঘটলো এসব? সন্ধ্যার দিকে ব্যথা হচ্ছিল প্রচুর। আমরা পরে হসপিটালে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পর ডাক্তার ইমিডিয়েট সিজার করতে বলে, নইলে মা বাচ্চা দুজনের জন্যই রিস্ক। আমরাও সিজারের সম্মতি দিয়েছিলাম, কিন্তু ইরু বারবার মানা করে ডাক্তারদের। জোর করে অনেক সিজার না করাতে ও নাকি পুরো মাতৃত্বের স্বাদ নিতে চায়। জানিস, তখনও ব্যথায় চিৎকার করে কাঁদছিল। মেয়েটার কত সাহস দেখলি! আর এসবও অপারেশন থিয়েটারে নাকি ডাক্তারদের বলেছে। আমরা জানলে কখনোই হতে দিতাম না। আমি তো এখনো শুনে কাঁপছি। আব্বু জানতো? আমাকে তো বলেনি। তুই ইরুর এই অবস্থা দেখে কষ্ট পেতিস, তাই ইরু না করেছে। আমি কি বাচ্চা নাকি? আমার ইরু মা হয়েছে, আমি বাবা হয়েছে, আর আমি নেই। তোমরা কিন্তু আমার সাথে ফ্রড করলে। ইরুকে জাস্ট ভালো হতে দাও। এত সাহস নেই ঘুরে হাত পা কেটে রেখে দেব, আর কখনো যাতে বাচ্চা বাচ্চা না করে। মামুনি মুসকে মুসকে হাসলেন, সাথে আব্বু আম্মু ইতস্ত করে মাথা চুলকিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়ে বেবিরা কোথায়? অবজারভেশন রুমে আছে, 1 ঘন্টা পর দিয়ে দেবে আমাদের কাছে। ও, আর ইরু নেই? কোথায় মহিলা? কেবিনে শিফট করা হয়েছে। অবজারভেশন ছিল কিছুক্ষণ। নর্মাল ডেলিভারি হওয়াতে প্রবলেম নেই। আমি আকাশ পাতাল ভাবছি আমিও আজ মা হয়ে গেলাম, কিন্তু ওদিকে এখনও দেখিনি। ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে কিছুই তো জানতে পারছি না। এক হাতে স্যালাইন লাগানো। বেডে শুয়ে থাকতে ভালো লাগছিল না আমার, কারণ আমি অনেক ক্লান্ত। একসময় কেবিনের দরজা খুলে অভ্র ভাই ঢুকলেন। দেখে মনে হচ্ছে ভীষণ রেগে আছেন, তবুও বোধহয় নিজেকে সামলে নিলেন। উনি আমার পাশে বসে বললেন, কি রে, আমাদের যে দুজন এসেছে জানিস তো? আমি হাসি হাসি মুখ করে বললাম, জানি। মন খারাপ নাকি? না তো। তাহলে কৃত্রিম হাসি দিচ্ছিস কেন? কই না তো। আর কিন্তু বাচ্চা নিবি না, ওকে? আসলে আপনি এখনো ওদের মেনে নিতে পারেননি, তাই না? আপনি খুব খারাপ লোক, বাবা হওয়ার যোগ্যতাই নেই। উনি আমাকে জড়িয়ে ধরে বললেন, আরে রাখছিস কেন? খুশিতে ঠেলায় দূর হন সামনে থেকে। তোর সাহস আজকাল বড্ড বেড়েছে। বাড়াবাড়ি তো, বখাটের বউ বলে কথা। এরকম বলতে পারলে? এমনি বললাম, সরি। আচ্ছা, আপনি ওদের দেখেছেন? উনি না জানার ভান করে বললেন। কাদের? আমি একটু রাগী চোখে তাকালাম, বললাম, আমার বাচ্চাদের। ও না, তোর বাচ্চাদের দেখিনি, কিন্তু আমার বাচ্চাদের দেখেছে। কেমন দেখতে ওরা? মনে হয় কিছু খায় না ওরা, দেখতে ক্যাঙ্গারুর মতো। বুঝলাম না, এত এত খাওয়ালাম তোকে, আর এমন ক্যাঙ্গারু হলো কেন? তারপর আমার দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, তুই মনে হচ্ছে ওদের কিছু খেতে দিস নে, সব একাই সাবার করেছিস তাই না? খাদক একটা। আমি হাসবো না কাঁদবো বুঝলামই না। দরজা খুলে দুজন নার্স ঢুকলো।
দুজনের কোলেই দুটো বাচ্চা, নিশ্চয়ই আমার। ওদের দিকে তাকাতে শিরশির করে উঠল শরীর, মুখ দিয়ে বেরিয়ে এলো আমার বাচ্চারা। দুজনের একজনকে আমার পাশে শুয়ে দেওয়া হলো খুব সাবধানে, আরেকজনকে নার্স অপর ভাইয়ের কোলে দিতে উনি ভয়ে ভয়ে নিলেন। আমার দিকে অসহায় চোখে তাকালেন, কারণ উনি ছোট বাচ্চা কোলে নিতে পারেন না। নার্স এসে বললেন, আপনার মেয়েকে আপনি ভালো করে কোলে নিতে পারছেন না, সামলাবেন কিভাবে? কি হয়েছে আমার? একটা ছেলে আর একটা মেয়ে, আপনার পাশের একজন ছেলে পাবো। আমি তাকিয়ে দেখি মিটিমিটি চোখ মেলে আমার দিকে তাকিয়ে আছে আমার ছেলে। আমি ওর আঙ্গুল ধরতে শক্ত করে ধরল। এদিকে ওনার কোলে আমার মেয়ে ঘুমিয়ে আছেন। বাবা মেয়েকে দেখতে কি সুন্দরী না লাগছে। নার্স আমাকে বলল, নিন, খাওয়ানো ট্রাই করুন। আমি অবাক হয়ে বললাম, কি খাওয়াবো? আমি তো জানি না। নার্স আর চোখে এবার ওনাকে দেখে নিয়ে বলল, ফিডিং করাতে বলেছি। আম্মু আর মামুনি এলো এমন সময়, বলল, দাঁড়া আমি সাহায্য করছি। অব্র ভাই অবাক হয়ে আমার দিকে তাকালো। আমার ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যায়। কি লজ্জা, ইয়া খোদা। আম্মু আমার কাছে আসতেই বললাম, ওনাকে বলো এখান থেকে যেতে প্লিজ। মানে আমি এখান থেকে যাবো কেন? আজব। যা বলছি বাইরে গিয়ে বসে থাক, তোর এখানে কাজ কি? বাচ্চা আমার, বউ আমার, আর আমি চলে যাব? যেতে হয় তোমরা যাও। বুঝছিস না কেন? ওদেরকে খাওয়ানোটা খুব দরকার। তুই গিয়ে রসগোল্লা নিয়ে আয়। বাবা হয়েছিস আর আমরা মিষ্টি মুখ করবো না? অগত্যা ওনাকে বের হতেই হলো। আম্মু মামুনি আর আমি হেসে দিলাম। হসপিটাল থেকে 1 মাসের উপর হলে এসেছি। এই কয়দিন বাড়ির আলাদা রুমে থেকেছি আমি, মামুনি আর বাচ্চারা। দুজনের নাম রাখা হয়েছে তুতুন পুতুন। পুতুন বেশ শান্তশিষ্ট, আমারই মতো, বাপের কলিজা সে। আর তুতুন বাপের মতো রাগী, চিল্লিয়ে বাসা মাথা তুলে। ওকে আমি আমার কলিজা বানিয়ে ফেলেছি, কারণ উনি যখন রোমান্স করার উদ্দেশ্যে এই রুমে আসেন তখন তুতুনের চিৎকারে বাচ্চারা বোকা হয়ে যায়। এতদিনও বাচ্চা কোলে নেওয়াটা শিখতে পারেনি। 2 ভাই বোন সারাদিন একই রকম করে। এখন একটু বড় হয়েছে যদিও। পুতুন বাবার মেয়ে, দেখতো ওনার মতো, তুতুন আমার মতো, গালগুলো টকটকে লাল। এই ছেলে যে বড় হয়ে বাপের মতোই আউলা ঝাউলা হবে সেটা আমি নিশ্চিত। কিন্তু আজ সন্ধ্যা হতেই অভ্র ভাই ধরেছেন এই রুম বাদ দিয়ে ওনার রুমে গিয়ে থাকতে, কিন্তু আমি মানা করতেই ঝগড়া বাঁধিয়ে ফেললেন। এক পর্যায়ে বললেন, তোর বর একা ঘুমোতে যাবে কেন? বউ বাচ্চা থাকতে সে রাতে ভয় পায়। ওহ তাই বুঝি, এত দরদ? বাহ। হবেই তো, একটা মাত্র বউ আর 2টা মাত্র বাচ্চা আমার। এত বড় ঘর থাকতে ওরা কেন আলাদা করে থাকবে? আমি স্রেফ বলে দিচ্ছি, আমি আমার মেয়ের সাথে থাকবো। গট? আমি কটমট করে ওনার দিকে তাকালাম। মামুনি হেসে বললেন, অতঃপর সেই রুম থেকে বেরিয়ে আমার আর অপরের ঘরে চলে এলাম। পেছন থেকে দিদা হাসছেন। আমি রুমে এসেই ওদের বিছানায় ঠিকঠাক করে খাইয়ে শুয়ে দিলাম, নিজেও শুয়ে পড়লাম। আর উনি ওয়াশরুম থেকে গোসল করে এসেছেন। রাত বিরতে এই গোসল নেওয়ার অভ্যাসটা এখনও আগের মতোই আছে। উনি টাওয়াল গলায় ঝুলিয়ে চুল ছাড়ছেন, তারপর আমার পাশে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে আমার বউটার? আপনার জন্য আমি মামুনির কাছে থাকতে পারিনি, সব দোষ আপনার। আহা, এত রাগ করতে নেই। আমি যে এতদিন একা থেকেছি সেটার কোনো দাম নেই, তাই না? আমি চুপ করে আছি। উনি হঠাৎ রেগে বললেন, তোর কি আমার কাছে থাকতে ভালো লাগে না? ও, লাগবে কিভাবে? তুই আসলে যেরকম দেখাস সেরকম তো নোস। তুই তো অন্য কাউকে ভালোবাসিস, সেজন্যই তো আমার সন্তানদের মারতে চেয়েছিলে। মানে? তোর একটা বয়ফ্রেন্ড আছে না, যার সাথে তুই থাকতে চাস? কি আজব উল্টোপাল্টা কথা বলছেন কেন? উনি ওনার মোবাইলে নিয়ে আমাকে কিছু মেসেজ দেখালেন, যেগুলো আনিশাপু বলেছিল। আমি হাসতে হাসতে বললাম, সিরিয়াসলি আপনি এত বোকা? খুব হাসি পাচ্ছে। পাবেই তো, কারণ এই বিষয়টা আমি ভুলে গিয়েছিলাম। এটা আনিশাপু ছিল, যিনি আমার বয়ফ্রেন্ড সেজে আপনার মাছ থেকে পাগলামির ভূত সরিয়েছিল। আর দেখুন আপনি সত্যি সত্যি এগুলো বিশ্বাস করে কেমন করে আমাকে আর আমাদের বাচ্চাদেরকে মেনে নিলেন। সব কিছু ইলহাম আর আপুর প্ল্যান ছিল। উনি বোকা বনে গেছেন ভাবতে আমি হাসি চেপে রাখতে পারছিলাম না, হেসেই দিলাম। উনি গাঢ় নিঃশ্বাস ফেললেন, মনে হচ্ছে বুক থেকে বহুদিনে চেপে দেওয়া পাথর নামালেন। আমার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমাকে জড়িয়ে ধরে গলায় নাক ডুবিয়ে বললেন, আমি কিন্তু বিশ্বাস করি না এসব।
কিন্তু একটা ছোটোখাটো সন্দেহ ছিল, যদি সত্যিই তুই এরকম করতে তাহলে আমি পাগল হয়ে যেতাম। তুতুন পুতুন আব্বুকে আর দেখতি না তুই। আচ্ছা, সেদিন হসপিটালে ফিটিং করানোর সময় আমাকে সবাই তাড়িয়ে দিল কেন? আমি তো তোর বরই। ওনার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। এসব কি বলার কথা ওনাকে? আজব লোক। ইস, কি লজ্জায় পড়লাম রে বাবা। আমি হুট করে বিছানা থেকে নেমে পড়লাম। উনি বলল, কি হয়েছে? আমি যাচ্ছি, দিদার ঘরে থাকবো, বাচ্চাদের আপনি খেয়াল রাখবেন একটু। আমি আর কিছু বলতে যাব তার আগেই আমাকে কোলে তুলে নিলেন। আমি হাত পা ছুটছি নামানোর জন্য, কিন্তু অসবরটা ছাড়ছিলি না। পকপক বন্ধ কর, নইলে আছাড় মারবো। এতদিন থেকেও আসবে টেনে পা কেটে রেখে দেবো। বলে বিছানার উপর ধপাস করে ফেলে দিলেন আমায়। উফ, তুই কি বোকা ইরু, এত লজ্জা পর কি আছে? আর আমি তো দেখেছি কিভাবে ফিডারিং করাস। আমি চোখ বড় বড় করে বললাম, মানে আপনি এসব কি শুরু করেছেন? নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে, তাই না? এখানে রোমান্স? লাগামহীন কথাবার্তা বন্ধ করুন তো। তাহলে আমার ইচ্ছেটার কি হবে? উফ, সরুন তো সব সময়। ভয় পাচ্ছিস নাকি? মোটেও না। মোটেও হ্যাঁ। উনি আমার মুখ চেপে ধরে বললেন, ইস, একদম চুপ করে থাক। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উনি আমার কাছে আসতে নিলে অমনি তুতুন চিৎকার করে কেঁদে উঠল। তুতুনের চিৎকারে পুতুনও উঠে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমাদের দিকে, কাঁদছে না। ভাইয়ের দিকেও ঘুরে ঘুরে দেখছে। ভাই তো চিল্লিয়ে বাপকে হারিয়ে দিল। উনি আমার দিকে আর আমি ওনার দিকে তাকালাম। বিরক্ত চোখে তাকিয়ে আছেন তুতুনের দিকে। বেচারা বাপের উপর হিসু করে বসে আছে। আমি এদিকে হাসতে হাসতে শেষ। এখন আবার ওনাকে শাওয়ার নিতে হবে। রোমান্সের 24টা বাজিয়ে দিয়েছে তুতুন। এই না হলে বাপের বেটা। আমি সব কিছু দেখে হাসলাম। এরকম তুমিময় অসুখে কে না পড়তে চায়? একজনকে হারানোর ভয়ে অন্যজন সারাক্ষণ পাগল পাগল হয়ে থাকে। তারপরও বিশ্বাস করতে চায় না সে তুমিময় অসুখে আক্রান্ত। পৃথিবী চলতে থাকুক এমন অসুখে। সেই অসুখ ভালোবাসার অসুখ, যে অসুখ কখনো দূরে যেতে দেয় না। সে অসুখ তো আদিকাল থেকে চলে আসছে। চেষ্টা ছাড়া এই অসুখ কেউ মন থেকে, জীবন থেকে মুছতে পারে না।